আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। আমি 7-5 ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু রিমির কান্নার জন্য ঘুমাতে পারছি না। রিমির পিস পিস কান্নার আওয়াজ আমার কানে এসে লাগছে। আমি বাধ্য হয়ে বালিশ দিয়ে কান চেপে ধরে ঘুমানোর চেষ্টা করলাম। একটু পর রিমির কান্না থেমে গেল। আমার চোখে একটু একটু ঘুম ঘুম ভাব এসেছে। হঠাৎ কে যেন আমার শরীরে ঠান্ডা পানি ঢেলে দিল। আমি ধরপড় করে উঠে বসলাম। সামনে তাকিয়ে দেখি রিমি পানির জগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝরাতে রিমির এসব কার্যকলাপে আমার মাথায় আগুন ধরে গেল। আমি রাগে দাঁত কিরমির করতে লাগলাম। এদিকে আমার এমন অবস্থা দেখে রিমি হাসতে লাগলো। আমাকে জব্দ করতে পেরে সে খুব মজা পেয়েছে। আমি কিছু বলার আগে সে চোখ পাকিয়ে বলল, জেদ কি শুধু তোর একারই আছে? আমার নামও রিমি, জেদ আমারও কম না। হ্যাঁ, তাই বলে মাঝরাতে এভাবে ভিজিয়ে দিবি? আমার কথা না শুনলে এমনটাই করব। আর রাগ একটু কম দেখা। হ্যাঁ, আমি তোকে ভয় পাই না, জাস্ট স্বামী হিসাবে তোকে সম্মান করি, তাই তোর সব অত্যাচার মুখ বুজে সহ্য করছি। কি, তুই আমাকে সম্মান করিস? অবশ্যই করি। ওয়েট ওয়েট, এটা কোন ধরনের সম্মান যেখানে কোনো ভদ্রতার চিহ্নই নেই? তুই তো সবসময় আমার সাথে বিনা কারণে ঝগড়া করিস, মাঝে মাঝে উদ্ভট ভাষায় গালি দিস। কাউকে গালি দেওয়া কিভাবে সম্মানের মধ্যে পড়ে? আর আমি তোকে কখন অত্যাচার করলাম? তুই উল্টা আমার উপরে অত্যাচার করিস। দিন দিন সেটা বেড়ে যাচ্ছে। আমার ভালোবাসাকে তুই যদি এখন অত্যাচার ভাবিস তাহলে কিছু বলার নেই। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। এই মেয়ের সাথে কথায় পারা গেল না। আমার কথার জবাব সে আগের থেকে তৈরি করে রাখে। আমি লম্বা হাই তুলে হাবলুর মতো বসে রইলাম। ঘুমে আমার শরীর ঢেলে পড়ছে, কিন্তু ভিজা শরীর নিয়ে ঘুমাবো কি করে? সাথে বিছানাটাও ভিজে গেছে। রিমির উপরে প্রচণ্ড রাগ উঠছে। ইচ্ছে করছে ওকে কাঁচা চিবিয়ে খাই, কিন্তু মাঝরাতে কোনো সিগারেট করতে চাচ্ছি না। এমনি অনেক ঝগড়া করে ফেলেছি। একবার ভাবি বিছানায় গিয়ে শুয়ে পড়ি, কিন্তু রিমি থাকে সায় দিচ্ছে না। আবার না গিয়ে কোনো উপায়ও দেখছি না। বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম আমি। আমার এমন অবস্থা দেখে রিমি বিছানা পা দোলাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। তার মুখের হাসি বলে দিচ্ছে যুদ্ধে সে জয় হয়েছে। আমি ঘুম ঘুম চোখে কিছুক্ষণ বসে থেকে ভিজা কাপড়টা পাল্টালাম। তারপর চোরের মতো পা টিপে টিপে বিছানায় উঠে শুয়ে পড়লাম। পাশে থেকে রিমি আমার কোমরে সুরসুর দিয়ে বলল, প্রাণীর স্বামী, আপনি নাকি আমার সাথে ঘুমাবেন না? তাহলে এখন আসলেন কেন? আমার বিছানা না ভিজালে তোর সাথে জীবনও শুইতাম না। তাই নাকি? তাহলে কাল থেকে প্রতিদিন বিছানা ভিজাবো, দেখবো কিভাবে আমাকে ছাড়া আপনি একা ঘুমান। আজকে কিছু বললাম না দেখে প্রতিদিন তোকে ছেড়ে দেবো নাকি? কালকে এমন বিয়েদবি করলে কপালে দুঃখ আছে। কেন গো স্বামী, বেয়াদবি করলে আপনি কি আমাকে মারবেন? ধুর, মাঝরাতে আমার সাথে ফাজলামি হচ্ছে। শান্তিতে একটু ঘুমাতে দে। ঠিক আছে, ঘুমা, আর ফাজলামি করবো না। কথাটা বলে রিমি আমার পাশে শুয়ে পড়ল। আমি আমাদের মাঝখানে গোল বালিশটা রেখে বললাম, আজকে আমার কাছে আসলে পরিণাম কিন্তু ভালো হবে না, আগেই সাবধান করে দিলাম। আমারও তো ঠেকা পড়ে নাই। আর তুই এই হিরো আলম মার্কার চেহারা নিয়ে এমনভাবে দেখাচ্ছিস যেন শাহরুখ খান। তাহলে এই হিরো আলমের কাছে আসিস কেন? কালকে ঘুমের ঘরে চলে গিয়েছিলাম, আজকে আর যাব না। তুইও আমার কাছে আসবি না। আমি জানি আমার মতো সুন্দরীকে কাছে পাওয়ার জন্য তোর মন আনচান আনচান করছে, কিন্তু আমি এত সহজে ধরা দেব না। আমি রিমির কথা শুনে প্রচণ্ড হাসি পেল। পেতনিটা নিজের প্রশংসা নিজেই করছে। আমি রিমির কথায় পাত্তা না দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যে আমি ঘুমের দেশে হারিয়ে গেলাম।
এইদিকে রিমি একাই বকবক করেই যাচ্ছে। একটু পর রুমি খেয়াল করলো শাহিনের কোনো সাড়া শব্দ নেই। রিমি শাহিনের দিকে তাকিয়ে দেখে সে ঘুমিয়ে পড়েছে। রিমি এবার শান্ত করে শাহিনের গায়ে ধাক্কা দিয়ে তাকে ডাকলো। শাহিনের কোনো সাড়া শব্দ পেল না। শাহিন গভীর ঘুমে বিভোর। শাহিন ঘুমিয়ে যাওয়াতে রিমি অনেক খুশি হলো। রিমি মাঝখান থেকে কোলবালিশটা আস্তে করে সরিয়ে শাহিনের একদম কাছাকাছি গেল। শাহিনের কপালে আলতো করে চুমু দিয়ে বলল, তুই আমাকে যতই কষ্ট দে, আমি সব সহ্য করতে পারবো। শুধু তোর পাশে আমাকে থাকতে দিস, আমার ভালোবাসা দিয়ে তোকে জয় করে নিব। কথাটা বলে রিমি শাহিনের গালে ঠোঁটে চুমু খেলো। তারপর শাহিনের বুকে মাথা রেখে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রিমি আজকেও আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মাথাটা আমার বুকের উপর দিয়ে 2 হাত দিয়ে আমাকে শক্ত করে আঁকড়ে ধরেছে। রিমির গরম নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। নিঃশ্বাসের সাথে তার সরল বুক উঠানামা করছে। মাঝে মাঝে শরীর কেঁপে উঠছে। আমি রিমির মুখ থেকে চুলগুলো সরিয়ে দিলাম। সাথে সাথে এক ছিটে রোদ রিমির মুখের উপরে এসে পড়ল। রিমি একটু লড়ে উঠল। আমি অবাক হয়ে রিমির দিকে তাকিয়েছিলাম। ঘুমন্ত অবস্থায় রিমিকে এত সুন্দর দেখাচ্ছে কেন? সকালের মিষ্টি রোদ যেন রিমির সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি ভাবলেশীনভাবে তার প্রাণে চেয়ে রইলাম। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর হঠাৎ আমার ঘুর কেটে গেল। কি ব্যাপার? আমি রিমির দিকে তাকিয়ে আছি কেন? আমি কি তার প্রতি ধীরে ধীরে দুর্বল হচ্ছি? না, না, কিছুতেই রিমির প্রতি দুর্বল হওয়া যাবে না। আমাকে শক্ত হতে হবে, তাহলে আমার উদ্দেশ্য হাসিল হবে। আমি জোরে জোরে রিমিকে ডাকতে লাগলাম। রিমির কোনো সাড়া শব্দ নেই। বাধ্য হয়ে রিমির নাক টিপে ধরলাম। শ্বাস নিতে কষ্ট হয়। কয়েক মিনিটেই রিমির ঘুম ভেঙে গেল। সে দরপর করে উঠে বসলো। তারপর আমার দিকে চোখ পাকিয়ে বলল, তুই আমার নাক টেপে ধরেছিলি তাই না? হুম। কেন? আমাকে জড়িয়ে ধরার শাস্তি। কুত্তা, আরেকটু হলে তুমি মরে যেতাম। তাহলে তো ভালোই হতো, তোর মতো পিতনির থেকে রেহাই পেতাম। আমার কথা শুনে রিমি মুখ বাঁকিয়ে বেঞ্চি কেটে বলল, তোর ইচ্ছে কখনোই পূরণ হবে না। আমি সারা জীবন তোর গলায় ঝুলে থাকবো। রিমির কথা শুনে ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি আর কিছু না বলে বাথরুমে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ফোনে আফিফার সাথে কিছুক্ষণ কথা বললাম। রিমিকে আশেপাশে কোথাও দেখলাম না। হয়তো মার সাথে ব্রেকফাস্ট বানাচ্ছে। ঘড়িতে তাকিয়ে দেখি 9:30 বাজে। তাড়াতাড়ি কলেজে যেতে হবে। কলেজ শেষে আফিফের সাথে একবার দেখা করতে হবে। আমি রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বের হলাম। ড্রয়িং রুমে আসতে দেখলাম খাওয়ার টেবিলে সবাই বসে আছে। আমাকে দেখে মা বলল, কোথায় যাচ্ছিস? কলেজে। আজকে কলেজে না গেলে হয় না? কেন? রিমি বলেছিল ও নাকি আজ কলেজে যাবে না। সেটা ওর ব্যাপার, আমাকে যেতে হবে, ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে, নাস্তা করে যা। সময় নেই বলে আমি হাঁটা ধরলাম। পিছন থেকে মা আবার বলল, একা একা যাচ্ছিস যে, রিমিকে নিয়ে যাবি না? ও আবার কার সাথে যাবে? কেন? রিমি কি ছোট বাচ্চা যে ওকে সঙ্গে করে নিয়ে যেতে হবে? ওকে একা একা আসতে বলো, আমি ওর চাকর নই। এ কেমন কথা? আরে রিমি এখন তোর বউ, ওর প্রতি তোর একটা দায়িত্ব আছে না? আমি ওই সব দায়িত্ব পালন করতে পারবো না। আমার নামে নালিশ দেওয়ার জন্য রিমি বাবাকে টানতে টানতে আমার সামনে নিয়ে এলো। আমি বাবাকে দেখে কাচুমাচু হয়ে হাত দুটোকে বুকের কাছে রেখে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলাম। রিমি আজ চোখে একবার আমার দিকে তাকিয়ে বাবাকে বলল, বড় আপু, তোমার এই বাদর ছেলেকে শাসন করো না কেন? কেন? ও আবার নতুন করে কি করেছে? সবসময় শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে একটু ভালোবাসে না। এখন আবার আমাকে রেখেই কলেজ যাচ্ছে। আমি একা একা কীভাবে কলেজ যাব? দেশের যে অবস্থা, আমার কিছু হয়ে গেলে তার ড্রাইভার কে নিবে? রিমির মুখে এসব কথা শুনে বাবা আমার দিকে রাগি লুপ নিয়ে তাকালো। আমি লম্বা একটা ডোক কিনলাম। যদিও ভেবেছিলাম রিমির কথা শুনে বাবা অনেক রাগারাগি করবে, কিন্তু বাবা আমার ভাবনাকে ভুল করে শান্ত কণ্ঠে বলল, এসব আমি কি শুনছি শাহিন? দেখো, সকাল সকাল আমি কোনো ঝামেলা চাই না। এখন থেকে রিমি যা বলবে সেটাই করবি। আমি যেন তোর বিরুদ্ধে আর কোনো অভিযোগ না পাই। মনে রাখবি, আমার পর এই বাড়িতে যদি কারো হুকুম চলে সেটা হবে রিমির। জি বাবা। আর একটা কথা, রিমি এখন তোর বউ, ওর সব দায়িত্ব এখন থেকে তোকে নিতে হবে। তাই ওকে কখনো কষ্ট দিবি না, সবসময় ওর খেয়াল রাখবি। আর যদি এমনটা না হয় তাহলে বুঝতেই পারছিস কি হবে। বুঝেছি বাবা। ঠিক আছে, এখন রিমিকে নিয়ে কলেজে যা। আমি মাথা শক্ত করে রিমির দিকে তাকালাম। রিমির মুখে মিষ্টি হাসি। এখন আমার রিমির প্রতি
প্রচণ্ড রাগ হলো, রিমিকে কোনো কিছু করতে পারবো না। রিমির সব অত্যাচারের হিসাব খাতায় তুলে রাখছি, সময় মতন সুখ সমত ফেরত দিব। আমি নাক মুখ সিটকে বললাম, তাড়াতাড়ি রেডি হয়ে আসেন মহারানী, আমি বাইকটা বের করছি বলে আমি বাইরে চলে আসলাম। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু রিমির কোনো খবর নেই। পেতনিটা একবার সাজতে বসলে দিন দুনিয়া সব ভুলে যায়। আরও কিছুক্ষণ পর রিমির দেখা মিলল। সেজেগুজে একদম লালপুরি হয়ে সামনে এসে দাঁড়ালো। রিমির পরনে লাল রঙের একটা শাড়ি, যদিও লাল রং আমার পছন্দ না, কিন্তু রিমিকে লাল শাড়িতে এত সুন্দর লাগছে যে হাঁ করে তাকিয়ে রইলাম। এমন মনে হচ্ছে যে লাল রংটা শুধু রিমির জন্যই তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় কথা, বিয়ের পর থেকে রিমিকে একটু বেশি আকর্ষণীয় লাগছে, যা আগে কখনো আমার চোখে ধরা পড়েনি। আচ্ছা, হুট করে রিমিকে এত সুন্দর লাগছে কেন? নাকি রিমি তার সৌন্দর্য দিয়ে আমাকে বশ করে ফেলছে? রিমির দিকে তাকিয়ে এসব ভাবছিলাম আমি। আমার এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে রিমি আমার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, এভাবে কি দেখছিস? যখন সবকিছু খুলে দেখায় তখন তো ফিরেও তাকাস না। রিমির কথা শুনে আমার ভাবনা চেটকে উঠল। আমি চোখ নামিয়ে নিলাম, তারপর আমতা আমতা করে বললাম, কিছু না, এত সেজেগুজে কলেজে যাচ্ছিস তাই দেখছি। তা কলেজে কি ফ্যাশন শো আছে? ফ্যাশন শো থাকবে কেন? তাহলে এত সাজগোজ কেন? তোর জন্য ভালো দেখাচ্ছে না? না, বেদের মেয়ে জ্যোৎস্নার মতো লাগছে। তাহলে হা করে তাকিয়েছিলি কেন? তুইও তো দেখছি ভালোই ঢং করতে পারিস, লুকিয়ে লুকিয়ে আমাকে ঠিকই দেখিস, কিন্তু পাত্তা লাগাতে দিস না। তোর দিকে তাকাতে আমার বয়ে গেছে, পিতনি একটা। তাড়াতাড়ি বাইকে উঠ, এমনিতে দেরি হয়ে গেছে। আর দেরি করাস না। আজকে কলেজ না গেলে হয় না? চল না কোথাও ঘুরতে যাই। তোর ইচ্ছে হলে তুই যা, আমাকে কলেজে যেতে হবে। রিমি আর কিছু না বলে বাইকে উঠে বসলো। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে পিঠে মাথা রাখলো। রিমি আচমকা জড়িয়ে ধরাতে আমি ব্যাঙের মতো লাফিয়ে উঠলাম। তড়িঘড়ি করে বললাম, কি করছিস এসব? জড়িয়ে ধরেছিস কেন? তোকে জড়িয়ে ধরতে আবার কারণ লাগে নাকি? ব্যাস, মন চাইলো তাই জড়িয়ে ধরেছি। তাছাড়া বাইক চালানোর সময় স্বামীকে জড়িয়ে ধরার মাঝে এক আলাদা ফিলিংস কাজ করে। তোর ফিলিংসের গুষ্টি কিলাই। ছাড় বলছি, আমাদের মধ্যে আধা হাত দূরত্ব বজায় রাখবি। মাঝখানে ব্যাগটা রাখ। আমি ওসব পারবো না। শোন, আমার বাবা তোকে বাইকটা কিনে দিয়েছে, তাই আমি কোথায় বসবো কিভাবে বসবো সেটা আমার ব্যাপার। তুই বয় চালা, বুঝছিস? তোর এই মুখটা না থাকলে এতক্ষণে কুকুরে টেনে নিয়ে যেত। সবসময় শুধু মুখ জোর করা বলে আমি বাইক স্টার্ট দিলাম। রিমি আমাকে জড়িয়ে ধরেই রইল। কলেজে আসা পর্যন্ত রিমি আমাকে জড়িয়ে ধরেছিল। রাস্তার সব লোকজন আমাদেরকে হাঁ করে দেখছিল। আমার খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমি নিরুপায় ছিলাম। কলেজে পৌঁছে গিয়ে বাইকটা রেখে ক্লাসরুমে গেলাম। পিছে পিছে রিমিও এলো, কিন্তু রিমি আমাকে টেনে পিছনের বেঞ্চে নিয়ে গেল আর বলল, এখানে বস, আমি একটা জিনিস দেখাবো। কি জিনিস? পরে জানতে পারবি, আগে এখানে বস। আমি রিমির জোড়াজড়িতে পিছনের বেঞ্চে বসলাম। আমার পাশে রিমিও বসলো। একটু পরে ক্লাসে স্যারও এসলো। তারপর আমাদের ক্লাস শুরু হলো। আমি মনোযোগ দিয়ে স্যারের লেকচার শুনছিলাম। হঠাৎ রিমি আমার বাঁ হাত চেপে ধরলো। তারপর হাতটা টেনে নিয়ে রিমির আঁচলের ভিতর দিয়ে টেনে রিমির পেটের উপরে রাখলো। আমি যেন 1000 ভোল্টের শট খেলাম। হাতটা সরাতে যাব, এখন রিমি আরও শক্ত করে হাতটা পেটের সাথে চেপে ধরলো। আমি বুক টান টান করে বসে রইলাম। মনে হচ্ছে সারা শরীরে জ্বর বয়ে যাচ্ছে। থেমে থেমে শরীর কেঁপে উঠছে। রিমির দেহে কি আছে জানি না, কিন্তু আমি যখনই তাকে স্পর্শ করি তখন সারা দেহে অজানা ঢেউ খেলে যায়। পিছনে বসাতে আমাদের দিকে কারো খেয়াল নেই। সবার মনোযোগ ক্লাসে, তবু সাবধানের মাইন নেই। কেউ আমাদের এই অবস্থা দেখে ভয়ানক কাণ্ড ঘটে যাবে। এটা ক্লাস, এটা কোনো পার্কের চিপা নয় যে রোমান্স করব। কাপা কাপায় গলায় রিমিকে বললাম, রিমি, ক্লাসের মধ্যে এসব কী শুরু করেছিস? কেউ দেখে ফেললে কী ভাববে বলতো? দেখলে দেখুক, আমার কিচ্ছু যায় আসে না। বাড়িতে তো কাছে ঘেঁচতে দিস না, এখন দেখবো কি করিস। ক্লাসের মধ্যে এসব করতে তোর লজ্জা করে না? তুই কি পাগল হয়ে গেছিস? তোর তেমে। দেখ, আমার মাথা গরম করাবি না। তোর মাথা তো সবসময় গরম থাকে, এটা আর নতুন কি? বলে রিমি তার পেটের উপর আমার হাত বোলাতে লাগলো। আমার হাত রিমির নাভির ভিতরে ঢুকিয়ে দিল। আমি অন্য হাত দিয়ে বাধা দেওয়ার আগে রিমি কলম দিয়ে আমাকে গুঁতা মারলো। আমি ব্যথা পেয়ে মৃদু স্বরে চিৎকার দিলাম। রিমি আমার অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠলো। তারপর চোখ পিকপিক করে বলল, আমাকে ভালোবাসতে ইচ্ছা করে না? না, আমি আপিফাকে ভালোবাসি। ওই ডাইনিকে ভালোবাসলে কিচ্ছু পাবি না। আমাকে ভালোবাস, আমি তোকে সব কিছু উজাড় করে দিব, যেমনটা এখন তোকে দিচ্ছি ঠিক সেইভাবে। তোর প্রতি আমার কোনো ফিলিংসে আসে না, ভালোবাসা তো দূরের কথা।
এ মা কি বলিস? আমার মতো একটা হট মেয়েকে কাছে পেয়েও তোর ফিলিংস আসে না? তাহলে তোকে ডাক্তার দেখানো উচিত, তোর ইঞ্জিনে জং ধরেছে। বলে রিমি পিট করে হেসে দিল। রাগে আমার শরীর দা দা করে জ্বলে উঠল। রাগে দাঁত কিরমির করে বললাম, আমি জাস্ট তোকে ঘৃণা করি, খুব ঘৃণা করি। সেই জন্য তোর প্রতি কোনো ফিলিংস আসে না। আমার কথা শুনে রিমির হাসি মুখটা অন্ধকারে ছেয়ে গেল। কেবল নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল। তারপর আমার হাত ছেড়ে দিল। আমি যেন হাত ছেড়ে বাঁচলাম। সারা পেতে রিমির থেকে কিছুটা সরে বসলাম। রিমি আমার গা ঘেঁষে দুষ্ট হাসি দিয়ে বলল, তোকে না খুব কিস করতে ইচ্ছা করছে, একটা করি, জাস্ট একটা। তুই আসলে একটা বেয়ায়া মেয়ে। এই যে তোকে আমি এত কথা বলি, এত অপমান করি, তবুও তোর কোনো হেলদুল নেই। মানুষ এতটা নির্লজ্জ হয় তোকে না দেখলে বিশ্বাসই হতো না। কি করবো বল, তোর কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, তোকে খুব কাছে পেতে ইচ্ছা করে। এমন মনে হয় তোকে বুকের মাঝে লুকিয়ে রাখি। এইসব ফিল্মি ডায়লগ বন্ধ কর, বেয়ায়া কোথাকার। আমার কথা শুনে রিমি মুখ বেটকে দিল। ভাবখানা এমন যে আমার কথা তার কানে পৌঁছায়নি। এর মাঝে স্যারের ক্লাস শেষ হলো। ক্লাস শেষ করে আমি বাইরে চলে আসলাম। রিমি ওর বান্ধবীদের সাথে ক্লাসে কথা বলছে। আমি রিমির চোখ পাখি দিয়ে বাইক নিয়ে কলেজ থেকে চলে আসলাম। আফিফার সাথে দেখা করতে হবে। আমাদের কলেজ থেকে একটু দূরে সে একটা কোম্পানিতে চাকরি করে। আমি বাইকটা পার্ক করে অফিসের ভিতরে গেলাম। এর আগেও এই অফিসে এসেছি, কম বেশি সবাই আমাকে চিনে। সবাই জানে আফিফা আমার হবু বউ। তাছাড়া অফিসের এমডি আমার পূর্ব পরিচিত। আমি অফিসে ঢুকে সোজা আফিফার কেবিনে গেলাম, কিন্তু সেখানে আফিফাকে পেলাম না। ভাবলাম হয়তো ক্যান্টিনে কফি খেতে গেলে, তাই আমিও ক্যান্টিনে গেলাম। কিন্তু ক্যান্টিনে গিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গেল। দেখি আফিফা একটা ছেলের হাত ধরে বসে আছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আফিফাকে অন্য একটা ছেলের সাথে এভাবে বসতে দেখে আমার শরীর শুধু কিরমির করছে। আমি রাগে আফিফার সামনে গিয়ে দাঁড়ালাম। আফিফার চোখ তুলে এক নজর আমাকে দেখলো, কিন্তু আমি আসাতে ওর মাঝে কোনো ভাবান্তর দেখলাম না। আমাকে দেখেও না দেখার বান করে আছে আফিফা। আমি হাত দুটোকে মুষ্টিবদ্ধ করে রাগকে সংযত করে বললাম, ছেলেটাকে? আমার হবু বর। নির্লিপ্ত গলায় জবাব দিল আফিফা। আমার অবাকের মাথা আর বেড়ে গেল। আমি কি বলবো বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার বুকে কেউ হাতড়ি দিয়ে সমানে আঘাত করছে। এখনো আফিফা ছেলেটার হাত ধরে বসে আছে। আমি রাগে ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা একটু নড়েচড়ে বসলো। এতক্ষণে হয়তো বুঝেও গেছে আমার আর আফিফার মধ্যে কি সম্পর্ক আছে। ছেলেটা আফিফাকে বিদায় জানিয়ে চলে গেল। আমি আফিফার পাশে ধমক দিয়ে বললাম, পাগল হয়ে গেছো নাকি? কি শুরু করেছো এইসব? ছেলেটা তোমার হবু বর, এই কথাটার মানে কি? হবু বর মানে কিছুদিন পর তাকে বিয়ে করব। আফিফার কথা শুনে আমার বুক ধপ করে উঠল। নিঃশ্বাস ভারী হয়ে এলো যেন। আমি দরা গলায় বললাম, তুমি আমার সাথে পান করছো, তাই না? তুমি আমার বেয়াই লাগো নাকি যে তোমার সাথে ফোন করব? আমি সত্যি বলছি, ছেলেটাকে কিছুদিন পর বিয়ে করব। এটা কোন কথা আফিফা? তুমি আমার সাথে রিলেশন করে অন্য একটা ছেলেকে বিয়ে করতে চাও কোন দুঃখে? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিকই আছে। তাছাড়া তুমিও তো আমাকে রেখে রিমিকে বিয়ে করেছো। তখন এসব নীতিবাক্য কোথায় ছিল? আবার দেখলাম বাইকে চড়ে রিমির সাথে ঢলাঢলি করে ঘুরে বেড়াচ্ছ। মানে ঠিক বুঝলাম না। না বোঝার মতো তো কিছু বলিনি। আজ সকালে দেখলাম রিমিকে বাইকে চড়িয়ে ঘুরে বেড়াচ্ছ। রিমি তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আহ, কি ভালোবাসা! শোনো, তুমি যদি আমার সাথে রিলেশন থাকা সত্ত্বেও বিয়ে করতে পারো, রোম্যান্স করতে পারো, বউকে নিয়ে ঘুরতে যেতে পারো, তাহলে আমি কেন পারবো না? নিজের বেলা 16 আনা, আর আমার বেলা কিছুই না। আসলে তুমি দুমুখো সাপ। আমার জীবন তো শেষ করছোই, এখন রিমির জীবনও শেষ করতে চাচ্ছ। আমি আফিফার কথা শুনে এমন শিশুশানো হাসি পেল। আমি হাসি থামানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। পিক করে হেসে দিলাম। পাগলিটা সকালে আমাকে আর রিমিকে একসাথে দেখে রাগ করেছে। তার জন্য মহারানীর মন খারাপ আর আমাকে তেজ দেখাচ্ছে। এদিকে আফিফা এমনও রেগেছিল, আমার হাসি দেখে তার রাগ চরম সীমায় চলে গেল। রাগে তার শরীর জ্বলছে। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে বুঝি? তুমি আসলে একটা পাগলি। আমি রিমিকে নিয়ে ঘুরতে নয় কলেজে গিয়েছিলাম। আমি অবশ্যই রিমিকে আনতে চাইনি, কিন্তু কেউ জোর করে আমার সাথে এসেছে। আর তুমি তো জানো রিমি কেমন, বড্ড গায়ে পড়া স্বভাবের মেয়ে। বিয়ের পর আমার জীবনটা একদম
নরক বানিয়ে ফেলেছে। আমার কথা শুনে আফিফা চুপ করে রইল। আমি আফিফার হাত দুটো আমার হাতের মাঝে রেখে বললাম, তুমি আমাকে মিছি মিছি সন্দেহ করছো আফিফা? আমি শুধু তোমাকে ভালোবাসি, আমার হৃদয়ে শুধু তুমিই আছো। মিথ্যা কথা। সত্যি বলছি। তাহলে তুমি রিমির সাথে এত ক্লোজ হয়ে থাকো কেন? আমি বলেছি না রিমির থেকে দূরে দূরে থাকবে। আমি তো দূরে দূরেই থাকি, কিন্তু রিমি সবসময় আমার কাছে আসার চেষ্টা করে। আফিফা একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর শীতল চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমার একটা প্রশ্নের উত্তর দিবে? সত্যি বলবে কিন্তু। বলো। তোমার আর রিমির মাঝে কিছু হয়নি তো? আই মিন ফিজিক্যাল রিলেশন? ছি, কি বলছো এইসব? আমি কি পাগল নাকি যে রিমির সাথে ওইসব করতে যাব? আফিফা আর কিছু বললো না, সে কপাল ভাঁজ করে কি যেন ভাবছে। চিন্তিত মনে হচ্ছে। আমি আফিফার হাত দুটো আর শক্ত করে বললাম, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমার উপরে ভরসা করো, আমি শুধু তোমারই আছি। আমার থাকলেই ভালো, না হলে বুঝতেই পারছো কি হবে। বুঝেছি মহারানী, এবার সত্যি করে বলো তো ছেলেটা কে ছিল? বললাম তো, আমার হবু বর। মজা করো না তো, প্লিজ বলো, আমার খুব টেনশন হচ্ছে। আরে, ছেলেটা আমার কলেজ লাইফের বন্ধু। সামনে শুক্রবার ওর বিয়ে, আমাকে দাওয়াত দিতে এসেছিল। তাহলে ওরা হাত ধরেছে কিনা, আবার পাশাপাশি গা ঘষে বসেছিলে? আসলে সকালবেলা অফিসে আসার সময় তোমাকে আর রিমিকে একসাথে দেখে খুব রাগ উঠেছিল। তোমাকে তখন হাতের কাছে পেয়ে মেরে ভর্ত বানাতাম। আর একটু আগে তুমি যখন অফিসে আসলে, তোমাকে রাগানোর জন্য আমার বন্ধুর সাথে একটু নাটক করলাম। উফ, বাসলাম তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। ছেলেটাকে তোমার সাথে দেখে আমার আত্মা বেরিয়ে যাচ্ছিল, আর তোমার কথা শুনে ভেবেছিলাম সত্যি সত্যি ছেলেটাকে বিয়ে করবে। রিমিকে ডিভোর্স না দিলে সত্যি সত্যি বিয়ে করব। তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। আমি জানি, খালামণির সত্যের কথা মনে আছে আমার। তাহলে তো ভালোই, রিমিকে জলদি ডিভোর্স দাও। ডিভোর্স তো দিবই, কিন্তু রিমি রাজি হচ্ছে না। তুমি আমাকে একটু হেল্প করো। আমি আবার কি হেল্প করব? আমি কি উকিল নাকি? তাছাড়া রিমি তো আমাকে দেখতেই পারে না। ওর সামনে গিয়ে যদি বলি শাহিনকে ডিভোর্স দাও, তাহলে আমাকে মেরে কিমা বানাবে। তাহলে থাক, হেল্প করতে হবে না, তুমি শুধু আমার পাশে থেকো। আমি সব সময় তোমার পাশে আছি। আমি জানি, বলে আফিফার হাত দুটো কাছে এনে চুমু দিলাম। আফিফা লজ্জামাখা এক চিলতে হাসি দিল, তারপর মিছিমিছি রাগ দেখিয়ে বলল, কি করছো এসব? এটা অফিস, সবাই কিন্তু দেখছে। আমি আশেপাশে তাকালাম। ক্যান্টিনে কয়েকজন আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি তেমনটা গায়ে মাখলাম না, বুক টান টান করে বললাম, দেখলে দেখুক, কার বাপের কি আমি আমার হবু বউয়ের সাথে রোমান্স করছি। ইস, কত শখ, ঢং দেখলে মাঝি না। কথাটা বলে আফিফা পবন বলানো হাসি দিল। আমি অবাক চোখে আফিফার হাসি দেখতে লাগলাম। হাসলে কতটা মিষ্টি লাগে মেয়েটাকে। আমাকে ঘায়েল করার জন্য আফিফার হাসিয়ে যথেষ্ট। আফিফার সাথে আর কিছুক্ষণ সময় কাটানোর পর আমি বাড়িতে চলে আসলাম। এখন মনটা একটু ফুরফুরে লাগছে, সব ক্লান্তি দূর হয়ে গেছে। আমি রুমে ঢুকতে যাব এমন সময় মা পিছন থেকে ডাক দিল, বলল, কিরে একা এলি যে? রিমি কোথায়? রিমি কোথায় মানে? ও বাড়ি আসেনি? না তো, রিমি তো তোর সাথে আসার কথা। আমি কলেজ শেষ করে একটা কাজে গিয়েছিলাম, তারপর সেটা সেরে বাড়ি আসলাম। ভেবেছিলাম রিমি হয়তো একা একা বাড়ি চলে এসেছে। ও তো আসেনি, যা তাড়াতাড়ি নিয়ে আয়। দূর, ভালো লাগে না, তোমরা আমাকে চাকর বানিয়ে রেখেছ। আমি রাগে ফুসতে ফুসতে আবার কলেজে পৌঁছে গেলাম। উপরে রাগ দেখালো, ভিতরে ভিতরে রিমির জন্য টেনশন হতে লাগলো। কলেজ শেষ হয়েছে অনেক আগে, কিন্তু পেতনিটা এখনও বাড়ি ফিরিনি কেন? আমাকে টেনশন রাখতে খুব মজা পায় মনে হয়। তাছাড়া দোষ আমারই ছিল কলেজ দিয়ে বাড়ি ফেরা। রিমি আমাকে ছাড়া বাড়ি ফিরবে না, এটা আমার আগের থেকে জানা ছিল। আমি জ্বরের বেগে বাইক চালিয়ে কলেজে পৌঁছালাম। কলেজ ততক্ষণে পুরো ফাঁকা, ক্লাস অনেক আগে শেষ হয়ে গিয়েছে। আমি এদিক সেদিকে তাকিয়ে রিমিকে খুঁজতে লাগলাম। শহীদ মিনারের কাছে আসতেই রিমির দেখা মিলল। দেখি এলাকার কয়েকটা বকাটে ছেলে রিমির সাথে অসম্মানিত করছে, আর রিমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। জানি না কেন বকাটে ছেলেগুলো রিমিকে বিরক্ত করাতে আমার খুব খারাপ লাগলো। প্রচণ্ড রাগ হলো, এমন মনে হলো কেউ যেন আমার প্রিয় জিনিসটাকে কেড়ে নিতে চাচ্ছে। রিমিকে যতই অপছন্দ করি, কিন্তু চাই না তার সাথে খারাপ কিছু হোক। আমি গাছের একটা ডাল ভেঙে হন হন করে রিমির কাছে যেতে লাগলাম। আমাকে দেখে ছেলেগুলো পালাতে লাগলো, কারণ এলাকায় ভাই হিসাবে আমার ভালোই নাম ডাক আছে।
ছোটোখাটো একটা গ্যাংয়ে আছে আমার, তাই এলাকার অনেক ছেলেপেলে আমাকে ভয় পায়। বখাটে ছেলেগুলো আমার থেকে পালাতে গিয়ে ব্যর্থ হলো। আমি দৌড়ে গিয়ে একজনকে ধরলাম, তারপর তাকে টেনে হিঁচড়ে রিমির সামনে দাঁড়া করালাম। ছেলেটা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। আমি ঠাস করে একটা থাপ্পড় মারলাম। ছেলেটার লড়াছাড়া বন্ধ হয়ে গেল। ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। আমি ছেলেটার কান টেনে কড়ায় গলায় বললাম, রাস্তাঘাটে মেয়ে দেখলে হিরো হতে ইচ্ছে করে, তাই না? ভুল হয়ে গিয়েছে ভাই, প্লিজ ক্ষমা করে দেন। কিসের ক্ষমা? হ্যাঁ, তুই কার সাথে অসভ্যামি করেছে তুই জানিস? ও আমার বউ। সাহস হলো কি করে আমার বউয়ের সাথে? কথাটা বলতে বলতে আমি থেমে গেলাম। রিমি কান্না থামিয়ে বাঁকা চোখে আমার দিকে তাকালো। আমি গলা খাঁকড়ে দিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলাম। তারপর মোটা লাঠি দিয়ে জোরে পাছায় আঘাত করলাম। ছেলেটা ও মা গো, ও বাবা গো বলে চেঁচিয়ে উঠল। কাঁদতে কাঁদতে আমার পা জড়িয়ে দিল আর আকুতি করে জানাতে লাগলো, ভাইয়া আমি জানতাম না এটা আপনার বউ, ভুল হয়ে গেছে ভাই। ভাবি, ভাইয়াকে একটু বলেন না আমাকে ছেড়ে দিতে, আমি বুঝতে পারিনি ভাবি, মাফ করে দিন। রিমি এবার যুদ্ধ জয়ের হাসি দিল, চোখের পানি মুছে বলল, এবার বুঝেছিস তো আমি কে? তোদের বড় ভাইয়ের বউ আমি। কার সাথে লাগতে এসেছিস জানিস? বুঝতে পেরেছি ভাবি, মাফ করে দিন। তোর ভাইকে বল, আমি আগেই তোদের সাবধান করেছিলাম, কিন্তু তোরা শুনলি না। ভাইয়া লাস্ট একটা সুযোগ দিন, আর কখনো এমন করব না। যা, এবার মতো মাফ করে দিলাম। নেক্সট টাইম যদি কোনো মেয়ের সাথে এসব করতে দেখি তাহলে মেরে তক্তা বানিয়ে ফেলবো। আচ্ছা যা, এবার মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম যদি কোনো মেয়ের সাথে এসব করতে দেখি তাহলে মেরে তক্তা বানিয়ে ফেলবো। ওর বন্ধুদেরকেও সাবধান করে দিস। তারপর ছেলেটাকে ছেড়ে দিলাম। তা পেতে সে দৌড়ে চলে গেল। কিছুটা দূরে গিয়ে আমাকে বলল আমাকে সে দেখে নেবে। আমি ছেলেটার কথা গায়ে মাখলাম না, রিমির মুখোমুখি হয়ে দাঁড়ালাম। রিমি মুখটা একবার উঁচু করে আমার দিকে তাকিয়ে আবার মুখটাকে নিচু করে নিল। আমি ধমক দিয়ে বললাম, বাড়িতে তো আমার সাথে ভালোই পটর পটর করিস, বলে এখানে চুপ ছিলি কেন? ছেলেগুলোকে কিছু বলতে পারিসনি? আমার সাহস হয়নি, খুব ভয় পেয়েছিলাম। বুঝেছি, তোর সব তেজ আমার সাথে, বাকিদের সাথে ফাঁকা ডোল। সবাই তো আর তোর মতো মদন না যে তেজ দেখাবো। রিমি কথাটা বিড়বিড় করে বলল, আমি ঠিকই শুনতে পেরেছি। আমি মদন? আমার তো সেরকমটাই লাগে। কি বললি? কিছু না। লাঠি কিন্তু খাতে আছে, উল্টাপাল্টা কিছু বললে পাছা কিন্তু লাল করে দিব। রিমি বেঞ্চি কাটলো। আমার রাগ আরও বেড়ে গেল। রাগে গজগজ করে বললাম, বাড়ি যাসনি কেন? ক্লাস তো অনেক আগে শেষ হয়েছে, এখন কলেজে কি করছিলি? তোর অপেক্ষায় ছিলাম। মারবো একটা চর। আজকে যদি তোর কিছু হয়ে যেত তার দায় কে নিত? তুই নিতি, তোর জন্যই তো সব হতো। আমাকে ফেলে কোথায় গিয়েছিলি? কাজ ছিল, আর তুই একা একা বাড়ি গেলে তো পারতি। কেন যাব? বড়বু সকালে কি বলেছে মনে নেই তোর? আমার সেবায় 24 ঘন্টায় নিয়োজিত থাকবি তুই। চুপ বেয়াদব মেয়ে, খালি মুখে মুখে তক্র করা। বাড়ি চল, ধমক দিয়ে তারপর আমি হাঁটা ধরলাম। আমার পিছে পিছে রিমিও আসতে লাগলো। হাঁটার সময় রিমি আমার হাত চেপে ধরলো। তারপর আমাকে অবাক করে দিয়ে বলল, শাহিন, তোকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। তোর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে আমি এমনটাই করতাম। আরে সেটার জন্য ধন্যবাদ দিইনি। তাহলে? আমাকে বউ বলে স্বীকার করার জন্য। আমি আবার কখন তোকে বউ বলে স্বীকার করলাম? নাটক করবি না। তখন এই বকাটা ছেলের সামনে বললি না আমি তোর বউ। তখন মুখ পুষকে বউ বলেছিলাম, তার বেশি কিছু না। তো খুশি হওয়ার দরকার নেই। মুখ ফুসকে বলিস আর জিভে পড়িস, বলেছিস তো, আমি তাতেই খুশি। আর আমি জানি একদিন মন থেকেও তুই আমাকে বউ বলে স্বীকার করবে। আমি রিমির প্রত্যুত্তরে কিছু বলি না, চুপচাপ হাঁটতে থাকি। মনে মনে ভাবি, আমি তখন রিমিকে বউ বললাম কেন? মুখ পুষকে সত্যি কি বের হয়ে গেছিল, নাকি মন থেকে? উত্তর খুঁজে পাই না আমি। কিন্তু রিমি যে ধীরে ধীরে আমার মনে জায়গা করে নিচ্ছে সেটা আমি ভালো করে টের পাচ্ছি। 2 দিনও হয়নি রিমির সাথে বিয়ে হয়েছে, কিন্তু রিমি আমার জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গিয়েছে যে আমি না চাইতেও রিমি সবসময় আমার মাথায় ঘুরপাত খায়। না চাইতেও কথা মাথায় চলে আসে। না, আর এমনটা হতে দেওয়া যাবে না। রিমির থেকে আরও দূরে থাকতে হবে, না হলে এই মেয়েটা আমাকে বশ করে ফেলবে। আমি এসব ভাবতে ভাবতে কলেজে এসে পৌঁছলাম। তারপরে রিমিকে বাইক থেকে নামিয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। শরীরটা ভালো ঠেকছে না, একটু ঘুমের প্রয়োজন। রাতে রিমির জন্য ভালো করে ঘুম হয়নি। আমি শুয়ে আছি, হঠাৎ কারো হাতের মাথায় ছোঁয়া পেলাম। চোখ খুলে দেখি মাথার পাশে রিমি দাঁড়িয়ে আছে। রিমির পরনে কলা পাতার একটা শাড়ি, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীরও হালকা ভিজা, মাত্র গোসল করে এসেছে। ভিজা চলে রিমিকে অপসরীর মতো সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো মায়াবী পরে এখানে ভুল করে চলে এসেছে। আমি মায়াবী মুখে রিমির দিকে চেয়ে রইলাম। ঘোর কাটলো রিমির শীতল কণ্ঠের শব্দ শুনে। ভর দুপুরে শুয়ে আছিস কেন? এমনি। কিছু বলবি? খাবি না? খিদে লাগেনি?
2-3 ঘন্টা আগে আফিফার সাথে দেখা করতে যেয়ে হালকা নাস্তা করে এসেছি। খিদে নেই বললেই চলে, তাছাড়া আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। আগে ঘুম তারপর খাওয়া দাওয়া। আমি বিরক্ত কণ্ঠে বললাম, খিদে নেই, পরে খাবো। কাল থেকে না খেয়ে আছিস, তবুও খিদে নেই? কিসের সব পালন করছিস তুই? নাকি আমার উপরে রেগে খাচ্ছিস না? ধরে নেই সেটাই। ও, তা আমার উপর কিসের রাগ তোর? তুই তো কারণটা জানিস, তাই বিরক্ত না করলে খুশি হব। এখান থেকে যা, আমি ঘুমাবো। রিমি মুখ বার করে চলে গেল। আমি হাবিজাবি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম। ছাদের দক্ষিণ পাশে একটা দোলনা আছে, সেখানে বসলে পুরো শহরটাকে সুন্দরভাবে দেখা যায়। নিজেকে তখন ব্যস্ত শহরের মাঝে হারিয়ে ফেলি। আমি দোলনায় বসে ব্যস্ত শহরটাকে দেখছি আর গিটারে সুর তোলার চেষ্টা করছি। এমন সময় দেখলাম মা ছাদে এলো। আমি গিটারের সুর বন্ধ করে দিলাম। মা গিটার বাজানো পছন্দ করে না। মা সামনে এসে বসে মাথায় হাত দিয়ে বলল, শাহিন, বাবা তোর কি হয়েছে রে? আমার আবার কি হবে, আমি ঠিক আছি। কিন্তু রিমি যে বললো কালকে থেকে তুই না খেয়ে আছিস। আমার ইচ্ছা করেনি তাই খাইনি। এটা নিয়ে এত কথা বলার কি আছে? আমার যখন ইচ্ছা হবে তখন খাবো। এটা কেমন কথা? রিমি তোর জন্য এত কষ্ট করে রান্না করেছে আর তুই না খেয়ে থাকবে? রিমির জন্য খাই না। তুমি রান্নার দায়িত্ব রিমিকে দিয়েছো কেন? তাহলে কাকে দিব? রিমি এখন তুই বাড়ির বউ, শুধু রান্না না, সংসারের পুরো দায়িত্ব এখন রিমির উপর। রিমির কোনো কিছুই আমার ভালো লাগে না মা। ওর রান্না করা খাবার মুখে দিলে আমার বমি আসে। রিমিকে আমার থেকে দূরে থাকতে বলবে, ওকে আমার একদম সহ্য হয় না। পাগলের মতন কি বলছিস এসব? আচ্ছা, তুই কি এখনো রিমিকে মেনে নিসনি? না, কেন? পরে জানতে পারবে। এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। মা একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর আমার মাথা হাত বুলিয়ে বলল, যা হয়েছে সেসব একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা, সব কিছু নতুন করে শুরু কর। আমাদের দোয়া সব সময় তোদের সাথেই আছে। জানি। তাহলে রিমিকে মেনে নিচ্ছিস না কেন? মেয়েটা ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, কিন্তু আমাদের বুঝতে দিচ্ছে না। আমার কিছু করার নেই মা, আমি নিরুপায়। আমার একটা কথা রাখবি? বলো। তুই আর যাই করিস, রিমিকে কষ্ট দিস না। মেয়েটা বড্ড ভালো, আমাদের সবার কত খেয়াল রাখে। তুই নিশ্চয় কোনো ভালো কাজ করেছিস, যার প্রতিদান হিসেবে আল্লাহ রিমিকে তোর জীবনসঙ্গী বানিয়েছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে মা চলে গেল। আমি জিম মেরে বসে রইলাম। রিমির কত প্রশংসা করে সবাই, আমি ওর মাঝে কোনো গুণে দেখি না। হ্যাঁ, একসময় রিমির প্রশংসা আমিও করতাম, কিন্তু এখন সব কিছু ফিকে হয়ে গেছে। আমি পুরো বিকালটা ছাদে বসে কাটিয়ে দিলাম, মনটা ভীষণ খারাপ। এখন কি করব বুঝতে পারছি না। রাতে শুয়ে থেকে আফিফার সাথে চ্যাটিং করছি, আমার সময় দেখলাম রিমি রাতের খাবার নিয়ে এলো। রিমিকে দেখে আমার কপাল কুঁচকে গেল, বিরক্তিতে মুখ কুঁচকে গেল। কড়ায় গলায় বললাম, তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? সবসময় বিরক্ত করিস কেন? আমি কি তোকে একবার বলেছি আমার খিদা পেয়েছে, খাবার নিয়ে আয়? না, তাহলে খাবার নিয়ে এসেছিস কেন? আমার খুব খিদে পেয়েছে। তাহলে খা, আমার কাছে কি? আমি কি তোর মুখ বন্ধ করে গেছি? তোকে ছাড়া খাবো না। ঢং বাদ দে তো। এসব শাস্তার ন্যায় আমি দেখলে গা জ্বলে যায় আমার। আমার কথা শুনে রিমি চুপ করে রইল। আমি আফিফার সাথে চ্যাটিংয়ে মনোযোগ দিলাম। রিমি কিছুক্ষণ চুপ থেকে আমার পাশে এসে বসলো, তারপর স্লাং গলায় বলল, আমিও কিন্তু কাল থেকে না খেয়ে আছি, খিদের জ্বালা সহ্য করতে পারছি না। তুই খাসনি দেখে আমার গলা দিয়েও খাবার নামছে না। প্লিজ কিছু খেয়ে নে, তুই খাওয়ার পর আমি খাবো। আমি রিমির কথা শুনে হতবাক হয়ে গেলাম। মেয়েটা কালকের থেকে না খেয়ে আছে। আমি এবার ভালো করে রিমির দিকে তাকালাম। চোখ মুখ শুকিয়ে চুনোমুটি হয়ে গেছে, এটা আমি এতক্ষণে খেয়ালই করিনি। ওতে রিমি দপদপে সাদা, আবার না খাওয়াতে একদম প্যাকাশে হয়ে গেছে মুখখানা। দেখতে খারাপ লাগছে, কিন্তু আমার রিমির জন্য মায়া হলো। ইস, মেয়েটা আমার জন্য না খেয়ে আছে, আর আমি রেস্টুরেন্টে হোটেলে ঠিকই দিব্যি খেয়ে আসছি। অথচ রিমি ভাবছে আমি ওর উপরে রাগ করে না খেয়ে আছি। তবু আমার পাষাণ মন গলল না। ভিতর থেকে আবার আসলো, আরো শক্ত হতে হবে শাহিন। মেয়ের এইসব কথাই বলিস না। নিজেকে আমি আরো শক্ত করে বললাম, আমি তোর হাতে কিছু খাবো না, বিরক্ত না করে এখান থেকে যা। খাবি কিনা বল। বললাম তো খাবো না। কি করবি তুই? রিমি কিছু না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। ঠিক যেমন এই ক্ষুধার্ত বাঘিনী তার শিকারের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেভাবে আমি তাচ্ছরের সুরে বললাম, এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে মারবি নাকি? রিমি আমার উপরে হিংসা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। আমি কিছু করার সুযোগ পেলাম না। রিমি আমার 2 হাত বিছানার সাথে চেপে ধরে আমার বুকুর উপরে উঠে বসলো। আমার বিছানার সাথে ছোট একটা টেবিল লাগানো। রিমি টেবিলের উপর থেকে ফল কাটা ছুরিটা নিয়ে সোজা আমার গলায় লাগালো। আমি ভয়ে আটকে উঠলাম, শরীরের সব লোম খাড়া হয়ে গেল, হার্টবিট সমানে লাপাচ্ছে। আমি লম্বা ডুব গিলে রিমির দিকে তাকালাম। রিমি গোল লাগা দৃষ্টিতে আমার প্রাণে চেয়ে আছে। চোখ দুটি টকটকে লাল, অনেক ভয়ঙ্কর একটা রূপ। আমি রিমিকে আমার বুকের উপর থেকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সে সমস্ত শক্তি দিয়ে আমার উপরে চেপে বসেছে। রিমি নাকি কাল থেকে না খেয়ে আছে, তাহলে সে এত শক্তি পেল কোত্থেকে? মনে হচ্ছে রিমির ওজন আগের থেকে কয়েক গুণ বেড়ে গেছে। রিমি এদিকে আমার চটপাটনি দেখে
আরও শক্ত করে ছুরিটা গলায় চেপে ধরলো। আমি ভয়ে চিৎকার দিলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। আমি তোতলাতে তোতলাতে বললাম, রিমি, কি কি করছিস? গলা কেটে যাবে তো? কাটুক, এখন দেখে কেমন লাগে? খুব কষ্ট, তাই না? খুব কষ্ট হচ্ছে। তুই যখন আমার সাথে খারাপ ব্যবহার করিস তখন আমার কষ্ট লাগে। রিমি, প্লিজ আমাকে ছেড়ে দে, ছুরিটা গলার থেকে নামা। স্বামীর সাথে কেউ এমন করে নাকি? স্বামী? কি আমার স্বামী? কেন, আমি তোর স্বামী। কিন্তু তুই তো আমার বউ বলে মানিসই না, তাহলে স্বামী হলি কিভাবে? কে বলছে মানি না? 100 বার মানি, 1000 বার মানি, তুই আমার সোনা বউ। এই তো চন্দ, এবার লাইনে এসেছো। একটু আগে খুব তো ভাব দেখাচ্ছিলে, এখন কি হলো? সব কিছুর জন্য সরি, তোর সাথে আর খারাপ ব্যবহার করব না। এই জন্যই মানুষ বলে মায়ের উপর কোন ওষুধ নেই। এবার বল, খাবার খাবি নাকি আমার হাতের মায়ের? খাবার খাবো, তুই আমাকে যা দিবি তাই খাবো। তুই যদি আমাকে হাসতে হাসতে করলা বাজে দিস, সেটাও আমি খেয়ে নিব। এই তো গুড বয়, আমার সোনা পাখি, কুচু পাখি, আমার সোনা জামাইটা। রিমি এসব মিষ্টি মিষ্টি কথা বলে আমার গালে চুমু দিল। তারপর গলার থেকে ছুরিটা সরিয়ে আমার বুকুর উপর থেকে নামলো। জোরে জোরে শ্বাস নিয়ে উঠে বসলাম। ভয়ে আমার গলা কাট হয়ে গেছে। রিমি বুঝতে পেরে আমার দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিল। আমি এক ডুকে পুরো পানি সাবার করে দিলাম। রিমি এবার হাত ধুয়ে খাবারের প্লেট নিয়ে সামনে বসলো। তারপর খাবার মাখিয়ে 1 লুকমা আমার মুখের সামনে ধরলো। আমি হাঁ করছি না দেখে রিমি ধমক দিয়ে বলল, মুখে কি সেই সুপারগুলো আঠা মেরে দিয়েছিস নাকি? হ্যাঁ করছিস না কেন? আমি রিমির ধমক খেয়ে বাধ্য ছেলের মতো হাঁ করলাম। রিমি আমাকে খাই দিল, আমি চুপচাপ খেতে লাগলাম। আসলে আমারও খুব খিদা লেগেছিল, ভেবেছিলাম বাড়ির থেকে খেয়ে আসবো, কিন্তু রিমির জন্য সেটা হলো না। যে ভয় দেখালো, মনে হয় না বাইরে আর খাওয়া হবে। রিমি আমাকে জোর করে খাওয়াবে। আর সত্যি বলতে রিমির এমন ভয়ঙ্কর রূপ আমি কমে দেখেছি। এমন দুঃসাহসী কাজ কেবল রিমির দ্বারাই সম্ভব। এদিকে খেতে খেতে খেয়াল করলাম রিমি নিঃশব্দে কাঁদছে। আমি একটু ঘাবড়ে গেলাম। আবার কি হলো? আমি তো কিছু করিনি, তাহলে কাঁদছে কেন? আবার না গলায় ছুরি বসিয়ে দেয়। আমি আমতা আমতা করে বললাম, কাঁদছিস কেন? আমি খাচ্ছি তো। খাবি তো, তুই তো পাষাণ, শুধু নিজেরটাই বুঝিস। আমি যে না খেয়ে আছি সে খেয়াল আছে তোর? তো আমি কি করব? কি করবি জানিস না? কুত্তা, আমাকে খাইয়ে দে, খিদের জ্বালায় আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। আমি পারবো না। কি বললি তুই? আবার বলতো কথাটা। ছুরি কিন্তু এখনো কাছেই আছে, হ্যাঁ? এবার সত্যি সত্যি গলায় চালিয়ে দিব। আরে রাগ করছিস কেন? আমি তো মজা করছিলাম। আয় খাইয়ে দিচ্ছি। তারপর আমিও রিমিকে খাইয়ে দিতে লাগলাম। রিমি খাচ্ছে আর বারবার হাতের উল্টো পাট দিয়ে পানি মুছে যাচ্ছে। করুণ এক দৃশ্য। তবে মোটেও রিমির কান্না আমার সহ্য হচ্ছে না। এমনিতে বেচারি 2 দিন ধরে না খেয়ে চোখ মুখ শুকিয়ে ফেলেছে। তার উপরে রিমিকে কান্না করাতে এলিয়েনের মতো লাগছে। একেবারে যা ইচ্ছে তাই আমি বিরক্ত নিয়ে বললাম, এখনো কাঁদছিস কেন? আমি খাইয়ে দিচ্ছি তো। তুই বুঝবি না, চুপচাপ খাওয়া। আমি কথা না বাড়িয়ে রিমিকে খাইয়ে দিতে লাগলাম। রিমি শুধু গিলছে। সত্যি বেচারি অনেক খিদে লেগেছিল। খাওয়া শেষ হতে রিমি আরেক প্লেট খাবার নিয়ে এলো। রিমি আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি তাকে। তবে আমরা দুজনে প্রায় 7 প্লেট খাবার পেটে চালান করলাম। খাওয়া শেষ করে দুজনে লম্বাটা ঢেকে দিলাম। পেটে আর চুল পরিমাণ জায়গা নেই। তারপর দুজনে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর রিমি দাঁড়িয়ে অধিকার খাটিয়ে বলল, আমাকে কিস কর। আমি চমকে উঠলাম খানিক। চোখ বড় বড় করে বললাম, কি বললি? কিস করতে বলছি, খাবার পর মিষ্টি মুখ করতে হয়। আমাকে কিস কর, তাহলে তোর মুখটাও মিষ্টি হয়ে যাবে। আমার মিষ্টিমুখ করার দরকার নেই। রিমি কিছু না বলে টেবিলের উপরে ছুরিটার দিকে তাকালো। তারপর আমার দিকে তাকিয়ে দুষ্ট হাসি দিল। রিমি সেই দুষ্ট হাসি দিয়ে বুঝিয়ে দিল কিস না করলে ফলাফল কি হবে। কিন্তু এবার আমি ভয় পেলাম না। আর যাই করি রিমিকে কিস করব না। মিন মিন করে বললাম, মরে গেলেও আমি কিস করব না। উহুম, আমি তোকে মারবো না, শুধু ছুরিটা দিয়ে সুন্দর করে আমার হাতটা কাটবো। তারপর বড়বাবুকে ডাকবো, বড় আপু এসে তা দেখবে, তারপর কি হবে তুই বুঝে নে। লম্বা ডুব গিলে বললাম, বুঝে গেলাম কি ঘটবে। রিমি আবার বলল, বেশি ভেজাল না করে তাড়াতাড়ি কিস কর। আমার কাছে কোনো উপায় নেই। রিমি মুচকি হেসে তার মুখটা আমার কাছে নিয়ে আসলো। আমি আলতো করে তার গালে একটা চুমু খেলাম। রিমি ইশারায় আরও চুমু খেতে বলল। এভাবে প্রায় 10 থেকে 15টা চুমু খেলাম রিমিকে। রিমি খুব খুশি হলো, হাসি দিয়ে বলল, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়। ফ্লোরে ঘুমাবো। কি বললি তুই? ফ্লোরে ঘুমাবি কেন? বিছানা নেই? আর একবার যদি ফুলনোর ঘুমানোর কথা মুখেও আনিস, তাহলে ঘুষি মেরে না তোর নাক ফাটিয়ে দিব। আমি প্রতিদিন তোর এসব নাটক দেখতে পারবো না। চুপচাপ আমার সাথে বিছানায় এসে ঘুমা। ইয়ে মানে আসলে। আবার ইয়ে করছিস কেন? আমি ঘুমাতে বলছি না? আমি আর কিছু না বলে বিছানায় শুয়ে পড়লাম। ঘড়িতে সময় তখন প্রায় 11টার কাছাকাছি। রিমি এত রাত্রে সাজতে বসলো।
আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর গুনগুন করে গান গাচ্ছে। রিমি প্রথম বাঁধা চুল খুলে দিল, তারপর চুল আঁচড়াতে লাগলো। রিমির লম্বা চুল আঁচড়াতে বড্ড সমস্যা হচ্ছে, একা পেরে উঠছে না সে। লম্বা চুলগুলো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। রিমি অনেক কষ্ট করে চুলগুলো আঁচড়ালো, তারপর হঠাৎ করে পরানের শাড়িটাকে খুলে ফেললো। আমি তত্তা খেয়ে খেলাম। রিমির পরনে তখন শুধু ব্লাউজ আর পেটিকোট। মনে মনে ভাবছি রিমি না আবার কোনো উল্টাপাল্টা কাজ করে বসে। কিন্তু রিমি সেসবের কিছুই করলো না। আলমারি থেকে একটা সাদা পাড় শাড়ি বের করে পরা শুরু করলো। আমি বৃষ্টি শোষকে রিমিকে দেখতে লাগলাম। রিমিও একটু পরপর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। কোচাকি হতেই রিমি দুষ্ট হাসি দিচ্ছে। রিমির শাড়ি পরা শেষ হতে কপালে একটা কালো টিপ দিয়ে শেষবারের মতো আয়নায় দেখে নিল নিজেকে, কিছু ঠিক আছে কি না। না, সব কিছু ঠিকই আছে, অপূর্ব লাগছে রিমিকে। তারপর সব কিছু রিমি ঠিকঠাক করে একদম পরিপাটি হয়ে আমার পাশে এসে শুয়ে পড়লো। আমি ঘুমের বান ধরে চুপ করে রইলাম। রিমি আমার কাছে এসে কপালে চুমু দিল। আমি আর চুপ থাকতে পারলাম না, চোখ খুললাম। রিমি আদরে গলায় বলল, ঘুম আসছে না? আমি মাথা নাড়ালাম। রিমি আমার বুকের উপরে ভর করে আরও কাছাকাছি এলো, মিষ্টি গলায় বলল, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এক্ষুনি ঘুম চলে আসবে। তারপর রিমি হাত দিয়ে আমার মাথায় বোলাতে লাগলো। আমি এক পানে রিমির দিকে চেয়ে রইলাম, কেন জানি রিমিকে মানা করতে পারলাম না। রিমির মায়াবাড়া কণ্ঠতে হার মানলাম। আমি রিমির দিকে তাকিয়ে থাকতে সে খানিকটা লজ্জা পেল, হাসি মুখে বলল, এইভাবে তাকিয়ে কি দেখছিস? কিছু না। আমার দিকে এইভাবে তাকাবি না। কেন? জানি না, আমার কেমন জানি লাগে, আমার সারা শরীর শিরশির করে ওঠে। ঠিক আছে, তাকাবো না বলে আমি চোখ বন্ধ করে নিলাম। রিমি তখন রেগে বলল, তাকাতে মানা করলাম বলেই তাকাবি না নাকি? হ্যাঁ, টাকা আমার দিকে, তোর জন্যই তো এত রাতে সাজগোজ করলাম। সত্যি বলতে রিমির মনটাকে আমি আজও বুঝতে পারলাম না। ওর মনে এক কথা, মুখে আরেক কথা। আমি আবার চোখ খুলে রিমির দিকে তাকালাম, কিন্তু রিমি এবার একটা অদ্ভুত কাণ্ড করে বসলো। সে আচমকা আমার চোখে চুমু দিল। আমি চোখ খুলে অবাক হয়ে রিমির দিকে তাকালাম। কিছু বলার আগে রিমি আমতা আমতা করে বলল, তোর চোখ দুটো আমার ভীষণ ভালো লাগে। কোনো ছেলের চোখ যে এত সুন্দর তোকে না দেখলে জানতামই না। আমি রিমির কথা শুনে তাজ্জব বনে গেলাম। এই প্রথম কেউ আমার চোখের প্রশংসা করলো। আমার চোখ নাকি সুন্দর, আজব কথাবার্তা। আমি মনে মনে খুশি হলো, প্রকাশ করলাম না। রিমির দিকে তাকিয়ে রইলাম। রিমি আবার ধমক দিয়ে বলল, আমার দিকে তাকাতে এইভাবে মানা করলাম না, তারপরে তাকিয়ে আছিস কেন? চুপ করে ঘুমা, তুই ঘুমালে আমি ঘুমাবো। আমি রিমির কথা মতো বাধ্য ছেলের মতো ঘুমানোর চেষ্টা করছি। রিমি তার কোমল হাত দিয়ে আমার মাথায় বেলি কেটে দিচ্ছে। মুহূর্তের ভিতরে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। আমি বুঝি না এই মেয়েটা কি জাদু টোনা জানে নাকি, কি ধীরে ধীরে বশ করে ফেলছে। আমি রিমির থেকে দূরে থাকতে চাইলেও দূরে থাকতে পারছি না। এসব হাজিবাজি চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম ভাঙতে রিমিকে নিজের বুকে আবিষ্কার করলাম। আজকে রিমি নয়, বরং আমি রিমিকে জড়িয়ে ধরে আছি। আমার বুকের মাঝে আষ্টপৃষ্টে রেখেছি রিমিকে। আমার নিজের উপর প্রচণ্ড রাগ হলো। রিমির এত কাছাকাছি একদম যাওয়াটা ঠিক হয়নি, আর এটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। আমি আস্তে করে রিমিকে আমার বুকের উপর থেকে সরালাম, যাতে রিমির ঘুম না ভাঙে। পর বিছানা থেকে নেমে ছাদে গেলাম। সূর্য মামা এখনো উঠেনি, চারিদিকে হালকা কুয়াশা। শীতকাল আসবে আসবে ভাব। আমি সকালের উপলুপ্ত মুহূর্ত আমি উপলব্ধ করতে লাগলাম। শরীরটা কেমন যেন মিসমিস করছে, কয়েকদিন ব্যায়াম করা হচ্ছে না। সকালবেলা ব্যায়াম করা আমার অভ্যাস। সকালবেলা ঘুম থেকে উঠে বুক ডাউন দিচ্ছিলাম, হঠাৎ খেয়াল করলাম ছাদে কেউ একজন এসেছে। আমি বুক ডাউন থামিয়ে দিয়ে ছাদের দরজার দিকে তাকালাম, দেখি এটা রিমি। আমি খুব একটা পাত্তা দিলাম না। রিমি আমার সামনাসামনি এসে দাঁড়ালো, ওর দিকে তাকাতে টাচকি খেলাম। পেতনিটা এসব কি পোশাক পরেছে, মাথা খারাপ হয়ে গেল নাকি? রিমি আমার 3/4 প্যান্ট আর পাতলা একটা সাদা রঙের গেঞ্জি পরেছে। গেঞ্জিটা আটসাট করে বুকের সাথে বাঁধা। আমি হা করে রিমির বাঁধনা বাঁধা বুকের দিকে তাকিয়ে রইলাম। কিছু বলার আগে রিমি আমাকে অবাক করে বলল, তোকে না খুব হট লাগছে। বলে রিমি ঠোঁটের মধ্যে মৃদুভাবে কামড় দিল, তারপর দুষ্ট হাসি দিল। আমি চোখ কপালে তুলে বললাম, এসব কি ধরনের কথা? হ্যাঁ, কেন, ভুল কিছু বললাম? মেয়েরাই শুধু হট সেক্সি হয় বুঝি, ছেলেরা হয় না? চুপ বেয়াদব মেয়ে, খালি আজে বাজে কথা। ঠাপড়িয়ে দাঁত লাল করে দিব। আমি তোকে কিস করে গাল দুটো লাল করে দিব। রিমি, তুই কিন্তু এবার মার খাবি। সকাল সকাল আমার সাথে ফাজলামি হচ্ছে। তোকে খুব আদর করতে ইচ্ছে করছে তোর ঘামে ভেজে শরীরটাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করি। ধুর, তুই আসলে একটা বিরক্তিকর আর বেহায়া মেয়ে। তোর জন্যই তো আমি বিয়ে হই। চুপ করবি তুই? তা এখন থেকে শুধু বকবক করে যাচ্ছিস। আর তুই আমার প্যান্ট আর গেঞ্জি পরেছিস কেন? এটাই নতুন কি? তুই বাড়িতে না থাকলে আমার প্রায় তোর পোশাকই পরি।
আমার খুব ভালো লাগে। তোর ঘামের গন্ধ পাই তখন একটা অন্যরকম ফিলিংস আসে, মনে হয় তুই আমাকে জড়িয়ে ধরে আছিস। তোর এসব ঢঙের কথা শুনে রাগে আমার শরীর চলে যাচ্ছে। যা বাক এখান থেকে। রিমি আরও কিছু বলতে চেয়েছিল কিন্তু আমার ধমক খেয়ে চলে গেল। আমি আবার বুক ডাউন দিতে শুরু করলাম, কিন্তু 2 মিনিট পর রিমি আবার ফিরে এলো। এবার হাতে একটা দড়ি নিয়ে এসেছে। আমি রাগে আগুন হয়ে বললাম, আবার এসেছিস কেন? আমিও ব্যায়াম করব, ব্যায়াম করলে ফিগারটা ঠিক থাকবে। বলে রিমি দড়ি লাফ খেলতে লাগলো। আমি চোখ দুটোকে ফুটবলের মতো বড় বানিয়ে রিমির দিকে তাকিয়ে রইলাম। লাফানের তালে তালে রিমির সুটল বুক উঠানামা করছে। প্রতিটা লাফের সময় রিমির গেঞ্জি উপরে উঠে যাচ্ছে, ফলে রিমির নাভি স্পষ্ট দেখা যাচ্ছে। তাছাড়া লাগাতার লাফানের কারণে রিমির গেঞ্জি ঘামে ভিজে গেছে। কপালে, নাকে, গালে বিন্দু বিন্দু ঘাম। বর্ষা মুখটাও লাল বন্ধ ধারণ করেছে। সত্যি বলতে রিমিকে এই মুহূর্তে এতটাই সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। মনে হচ্ছে কোনো প্রজাপতি আমার সামনে উড়ে বেড়াচ্ছে। ছুঁয়ে দিলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। জানি না কেন আমার হার্টবিট অনেকটা বেড়ে গেছে। মনে হচ্ছে হাতুড়ি দিয়ে কে যেন আমাকে সামান্য পিটাচ্ছে। শরীরে এক অজানা উত্তেজনা কাজ করছে। হঠাৎ রিমি দড়ি লাফ দেওয়া থামিয়ে দিল। আমি যে তার দিকে মুক্ত নয়নে তাকিয়ে আছি সেটা যেন সে বুঝতে পেরেছে। ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি চাঁদের রেলিংয়ে হেলান দিয়ে দড়ি লাফ দেখছিলাম। রিমি কাছে আসাতে আমি উঠে দাঁড়ালাম। রিমি আচমকা আমাকে জড়িয়ে ধরলো। রিমির ঘামে ভেজা শরীর আমার শরীরের সাথে লেপ্টে গেছে। রিমি আমার পায়ের উপর ভর করে গালে একটা কিস করলো। আমি কোনো বাধা দিলাম না। আসলে বাধা দেওয়ার ক্ষমতা আমি হারিয়ে ফেলেছি। 7-5 না ভেবে আমিও রিমির কোমর জড়িয়ে ধরলাম। রিমি আমার আরও কাছাকাছি এলো। তার গোলাপি ঠোঁট দুটা মৃদু কাঁপছে। রিমি আমার ঠোঁটে আলতো করে কিস করলো। আমার সারা শরীর কেঁপে উঠল। শরীর এক অজানা শিহরণ বইতে রাখলো। 2 মিনিট পর রিমি আমার ঠোঁট ছেড়ে দিল। তারপরে ঘোর লাগা দৃষ্টিতে আমার দিকে তাকালো। মিষ্টি হাসি দিয়ে বলল, আরেকটা কিস করি, জাস্ট একটা। আমি কিছু বললাম না। রিমি বুঝে গেল আমারও সম্মতি আছে। রিমি আমাকে আরেকটা কিস করতে যাবে। এ সময় নিচের থেকে ছোট মারও ডাক এলো। ছোট মার ডাক শুনে রিমি প্রচণ্ড বিরক্ত হলো। তা সে কিছু সময় চুপ হয়ে রইল। তারপর মুখ বার করে বলল, আমার মা না খুব বদ, জামাইয়ের সাথে একটু রোম্যান্সও করতে দেয় না, তো ভালো লাগে না আর। রিমির কথা শুনে আমি পিক করে হেসে দিলাম। রিমি আমার গাল দুটো আলতো করে টেনে চলে যেতে লাগলো। পিরির কাছে যে আমার প্রাণে ফিরে বলল, বাকিটা হিসেবের খাতায় তুলে রাখলাম, সময় মতো সুদে আসলে ফেরত দিয়ে দিব। তারপর রিমি চলে গেল। আমি সামান্য হাসলাম। পরক্ষণে আপিবার কথা মনে হতেই আমার মুখ শুচ্ছে গেল। একটু আগের কথা ভেবে নিজেকে দীক্ষা জানাতে ইচ্ছা করছে। এসব কি করছি আমি? আফিফাকে ভালোবাসার পরও এসব অস্বাভাবিক কাজ করছি আমি। আফিফা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে আর আমি কিনা তাকেই ধোঁকা দিচ্ছি। না, কিছুতেই আফিফাকে ধোঁকা দেওয়া যাবে না। যেভাবে হোক রিমিকে ডিভোর্স দিতে হবে। আমি কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে রুমে আসলাম। তারপর ওয়াশরুমে ঢুকে দাঁত ব্রাশ করবো, কিন্তু দাঁত ব্রাশ পাচ্ছি না। এমন সময় রিমিও ওয়াশরুমে এলো। ওর হাতে আমার ব্রাশ, আর সেটা দিয়ে ও দাঁত ব্রাশ করছে। আমি রিমির এমন কাণ্ড দেখে হতবাক হয়ে গেলাম। কপাল বাস করে নাক ছিটকে বললাম, ছি, তুই আমার ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করছিস কেন? কেন, কোনো সমস্যা আছে? আলবাত আছে। তোর ঘৃণা করছে না? কিসের ঘেন্না? স্বামী স্ত্রী একই ব্রাশ দিয়ে দাঁত মাজলে মহাব্বত বাড়ে। ধুর, ফালতু কথা। এসব কে বলেছে তোকে? কেউ বলেনি, কিন্তু আমি জানি। আর এখন থেকে তুই আর আমি একই ব্রাশ দিয়ে দাঁত মাজবো। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই ব্রাশ দিয়ে দাঁত মাজা তো দূরের কথা, আমি ছুঁয়েও দেখবো না। আমার তো দেখে গা গোলাচ্ছে। মনে হচ্ছে এখনই বমি করে দিব। ঠং বাদ দে তো, আমি তো ব্রাশ করছি, কই কিছু তো হচ্ছে না। তুই তো একটা জঙ্গলি। ঘৃণা পিত্তি বলে কিছুই নেই। অন্যের ব্রাশ দিয়ে মানুষ কিভাবে ব্রাশ করে? ছি। রিমির দিকে তাকিয়ে এক নাগারে কথাগুলো বলছিলাম, সে হঠাৎ আমার মুখে ব্রাশটা ঢুকিয়ে দিল। আমি ব্যাঙের মতো লাফিয়ে উঠলাম। বেসিংয়ে গিয়ে ওয়াক ওয়াক করে থুথু ফেলতে লাগলাম। আমার সারা শরীর ঘিন ঘিন করছে। মনে হচ্ছে মাথা ঘুরিয়ে পড়ে যাব। রিমি আমার অবস্থা দেখে দুষ্ট হাসি দিয়ে বলল, এত ওভার অ্যাক্টিং করছিস কেন? হ্যাঁ, এখন থেকে প্রতিদিন তোকে এইভাবে ব্রাশ করতে হবে। আমি মরে গেলেও করব না। তুই আমার চোখের সামনে থেকে দূর হতো। আমি রিমিকে জোর করে ওয়াশরুম থেকে বের করে দিলাম। আমার সারা শরীর
কিলবিল করছে। এভাবে চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। না জানি আরও কী সব উদ্ভট কাণ্ড করতে হবে। আমি কোনো রকম ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম, তারপর রিমিকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় রিমি আমাকে অনেক বিরক্ত করেছে। বাইকে বসে কখনো চিমটি দিয়েছে, কখনো সুরসুরি দিয়েছে, কখনো আবার শক্তভাবে জড়িয়ে ধরেছে। আমি যে কিভাবে বাইকটা চালিয়ে কলেজে এসেছি সেটা আমি জানি আর আল্লাহ জানে। ক্লাস চলাকালীনও রিমি অনেক শয়তানি করেছে, পুরো ক্লাস জ্বালিয়ে মেরেছে আমাকে। আসলে রিমি খুব চালাক, এমন এমন সময় দুষ্টামি করবে যখন আমি কিছু বলতে পারবো না। যাই হোক, ক্লাস শেষ করে আমি ক্যান্টিনে বসে আছি। রিমি গেছে তার বান্ধবীর সাথে কুটনামি শিখতে। এমন সময় বন্ধুরা আমার কাছে এলো, আমি তাদেরকে না দেখেও চলে যেতে লাগলাম। আশিক আমার পথ আটকে দাঁড়ালো। তুই আমাদের এড়িয়ে চলছিস কেন? দেখা হলে কথা বলিস না। তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যারা বন্ধুর বিপদে হেল্প করে না তাদের সাথে কি কথা বলবো আমি? সামনে থেকে সর। বুঝতে পেরেছি, তাহলে তুই সত্যি সত্যি রিমিকে ডিভোর্স দিতে চাস? হুম। ঠিক আছে, আমি তাহলে আমার চাচার সাথে কথা বলে দেখি। চাচা হয়তো তোদের ডিভোর্সের ব্যবস্থা করতে পারবে। সত্যি বলছিস? হ্যাঁ, আমার এক দুঃসম্পর্কের চাচা আছে, উনি পেশায় উকিল, হয়তো তোদের ডিভোর্সটা করাতে পারবে। এই না হলে আমার বন্ধু। ধন্যবাদ দোস্ত। জলদি তো চাচাকে বলে আমার আর রিমির ডিভোর্সের ব্যবস্থা কর। আমি সারা জীবন তোর প্রতি কৃতজ্ঞ থাকবো। আচ্ছা। আমি খুশিতে আশিককে জড়িয়ে ধরলাম। আমার তো এখন খুশিতে নাচতে ইচ্ছা করছে, কিন্তু আমার অন্য বন্ধুরা মুখ গোমড়া করে আছে। তারা চাইছে আমি যেন রিমিকে ডিভোর্স না দিই, কিন্তু আমার কিছু করার নেই। রিমিকে ডিভোর্স দিতেই হবে। আমি বন্ধুদের মন ভালো করার জন্য সবাইকে ট্রিট দিলাম। তারপর বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রিমিকে নিয়ে বাড়িতে চলে আসলাম। 15 দিন পর। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। এই 15 দিনে রিমি আমাকে একদম তেজপাতা বানিয়ে ফেলেছে। আগে আমাকে দেখলে একটু ভয় পেত, এখন উল্টো আমাকে ভয় দেখায়। দিনে দিনে রিমির অত্যাচার যেন বেড়ে চলেছে। আমি কিছু বলতে পারি না, আর বললেও শুনে না। প্রতিদিন আমাকে জড়িয়ে ধরে উঠাবে, সকাল ভোরে আমাকে ঘুম থেকে উঠাবে, আমার সাথে ব্যায়াম করবে, আবার আমার জামা কাপড় পরবে। সেদিন আমার পাঞ্জাবিটা পরেছিল। এমন অনেক কাণ্ড ঘটে যা বাসায় প্রকাশ করা যাবে না। কলেজে গিয়েও রিমির দুষ্টুমি কমে না। এই তো 2 দিন আগের ঘটনা। ম্যাডাম আমাদের ক্লাস নিচ্ছিলেন, রিমি হঠাৎ আমার গালে কিস করে। কিন্তু দুঃখজনক হলেও ম্যাডাম সেটা দেখে ফেলে। যদিও ম্যাডাম কিছু বলেনি, কিন্তু আমি খুব লজ্জা পেয়েছিলাম। ম্যাডাম একটু পরপর আমার দিকে দেখে হাসছিলেন। কি লজ্জা, কি লজ্জা! কিন্তু রিমি সেসবে পাত্তা দেয়নি। ম্যাডাম হাসাতে রিমিও দাঁত বের করে হাসছিল। ফাজিল মেয়ে একটা। আমি রিমির সব কিছু সহ্য করলেও একটা জিনিস কিছুতেই সহ্য করতে পারছিলাম না। সেটা হলো রিমির ব্রাশ দিয়ে প্রতিদিন দাঁত ব্রাশ করা। ঘৃণায় আমার মরে যাওয়ার অপেক্ষা হয়, কিন্তু এক প্রকার বাধ্য হয়ে আমি রিমির ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করি। না হলে রিমি আমাকে ওয়াশরুম থেকে বের হতে দেয় না। বাড়ি থেকে দরজা লক করে দেয়। যাই হোক, এভাবেই আমার দিন কাটছিল। সকালবেলায় আরাম করে ঘুমিয়ে আছি, হঠাৎ করে রিমি আমাকে জোরে জোরে ডাকতে লাগলো। আমি চোখ মিলে তাকালাম। ঘুম ঘুম চোখে বিরক্ত হয়ে বললাম, শান্তিভাবে একটু ঘুমাতে দিবি না নাকি? ডাকছিস কেন? বড় আব্বু তোকে ডাকছে। কেন? সুখবর আছে, তাড়াতাড়ি চল। কি সুখবর? গেলেই জানতে পারবি। ধুর, ভালো লাগছে না, পরে শুনে নেব। না, এক্ষুনি চল। খবরটা শুনলে খুশিতে না তুই পাগল হয়ে যাবি। বলে রিমি আমাকে বিছানার থেকে উঠালো। তারপর জোর করে আমাকে বাবার কাছে নিয়ে গেল। মা, বাবা, ছোট আব্বু, ছোট আম্মু ড্রয়িং রুমে বসে আছে। আমি বাবার সামনে দাঁড়িয়ে জড়ানো গলায় বললাম, কি জন্য ডেকেছ বাবা? বাবার কথা শুনে আমার পায়ের তলার থেকে মাটি সরে গেল। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বাবা বলল, রিমিকে নিয়ে হানিমুনে কোথায় যেতে চাস? হ্যাঁ, কি বললে? কানে কম শুনিস নাকি? বললাম রিমিকে নিয়ে হানিমুনে কোথায় যেতে চাস? রিমি সিঙ্গাপুরে যেতে চাইছে। বাবার কথার জবাবে কি বলবো ভেবে পাচ্ছি না। যাকে কোনোদিন বউ বলে মানতে পারবো না তাকে নিয়ে হানিমুনে যাব? অসম্ভব, আমি জীবনও যাব না। আমি মনে সাহস নিয়ে বললাম, আমি হানিমুনে যাব না। কেন? হানিমুনে যাওয়ার জন্য আমার কাছে অত টাকা পয়সা নেই। বোকা ছেলে বলে কি? আরে তোর টাকায় হানিমুনে যাবি কেন? আমার টাকায় যাবি। তোর বাবার টাকা পয়সা কম আছে নাকি? হ্যাঁ, তবুও আমি যাব না। তাছাড়া কলেজে কিছুদিন পর পরীক্ষা, তাই এখন কোথাও যাওয়া ঠিক হবে না। আমার কথা শেষ হতে পাশা থেকে রিমি বলল, মিথ্যে কথা বড় আব্বু, পরীক্ষার এখন অনেক দেরি আছে। আমি ওর দিকে রাগির চোখে তাকালাম। রিমি একবার আমার দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল। ভাবখানা এমন
কত ভদ্র মেয়ে সে। দেখে মনে হচ্ছে বাজা মাছটাও উল্টে খেতে পারে না, কিন্তু ভিতরে ভিতরে বদের হাড্ডি। এদিকে আমি চুপ করে আছি দেখে পাশে থেকে মা বলল, রিমি কয়েকদিন থেকে সিঙ্গাপুর যাওয়ার বায়না ধরেছে। অনেকে সিঙ্গাপুর দেখার খুব শখ। ভাবলাম এই সুযোগে তোরা হানিমুনটাও সেরে আসবি, কিন্তু তুই যেতে চাচ্ছিস না। আমার সিঙ্গাপুরে যাওয়ার এত ইচ্ছা নেই, যে লাপাচ্ছে সে যাক। তাহলে একটা কাজ কর, গ্রামে তোর ছোট মামার বাড়ি থেকে ঘুরে আয়। অনেকদিন ধরে সেখানেও যাস না, তুই গেলে তোর মামা অনেক খুশি হবে। আমি কোথাও যাব না। পেতনির যদি কোথাও যাওয়ার ইচ্ছা থাকে তাহলে ওকে একা যেতে বলো। হাজব কথাবার্তা তো। তুই থাকতে রিমি একা একা যাবে কেন? ভুলে যাস না তুই এখন ওর স্বামী। কচুর স্বামী। আমি রিমিকে বউ বলে মানি না। ওর মতো ফালতু মেয়েকে জীবনও বউ বলে মানবো না। রাগের মাথায় কথাগুলো বলে রিমির দিকে তাকালাম। রিমি চলচল চোখে আমার দিকে চেয়ে আছে। টুপ করে 2 ফোঁটা জল রিমির চোখের থেকে গড়িয়ে পড়ল। রিমি সকলের অগোছালো চোখের পানিটা মুছে নিল। আমার একটু খারাপ লাগলো, কিন্তু যা হয়েছে ভালোই হয়েছে। পেতনিটার সাহস কত আমাকে নিয়ে হানিমুনে যেতে চায়। শখ দেখলে বাঁচি না। আমি আর কিছু না বলে রুমে চলে আসলাম। পিছন থেকে মা আমাকে অনেকবার ডাকলো, আমি পাত্তা দিলাম না। রুমে এসে হাত কষাতে লাগলাম। রাগ এখনো কমেনি। একটু পর রিমি রুমে এলো। আমি ওর দিকে তাকালাম। মুখ বার করে আছে, চোখ দুটো হালকা লাল, মনে হয় কান্না করেছে। আমি এইসব দেখেও না দেখার বান করলাম। আমি আমার সামনে দাঁড়িয়ে করুণ গলায় বলল, বাবা মার সামনে ওইসব কথা না বললেও পারতি। তারা কত কষ্ট পেয়েছে জানিস? আমাদের মধ্যে যাই থাকুক, সেটা বাইরে সবাইকে জানাচ্ছিস কেন? তাহলে কি করব? আমি 1000বার বলেছি তোকে আমি বউ হিসাবে মানি না, তবু কোন দুঃখে আমার সাথে হানিমুনে যেতে চাস? আমি হানিমুনে যাওয়ার কথা বলিনি, শুধু বলেছিলাম তোর সাথে সিঙ্গাপুর ঘুরতে যাব। যেটাই হোক, বলবি কেন? আর কি ভেবেছিস বাবা মা বললেই তোর সাথে হানিমুনে যাব? জীবনও না। আমার কথা শুনে রিমি কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। আমি আবারও বললাম, আমাকে ডিভোর্স দিয়ে দিলে তো পারিস। এভাবে আর কতদিন? যতই চেষ্টা করিস আমার মন পাবি না। তার চেয়ে ভালো হবে আমাকে ডিভোর্স দিয়ে কারোর সাথে সংসার কর, সুখী হবি। ঠিক আছে, আমি তোকে ডিভোর্স দিব, কিন্তু আমার কিছু শর্ত আছে। হুট করে কথাটা বলে উঠল রিমি। আমি চমকে উঠলাম। ভুল শুনলাম না তো? অবাক চোখে রিমির দিকে তাকালাম। রিমিও আমার দিকে তাকিয়ে আছে। আমি ধরপর করে বললাম, কি বললি তুই? আবার বলতো। আমি তোকে ডিভোর্স দিতে রাজি, যদি আমার কিছু শর্ত মানিস তবে। আমার মুখে হাসি ফুটে উঠল। এই কথাটা শোনার জন্য তো এতদিন অপেক্ষায় ছিলাম। আমি তাগাদা দিয়ে বললাম, কি সত্য বল, তুই আমাকে যা বলবি আমি তাই করব, শুধু আমাকে ডিভোর্সটা দিয়ে দে। আমাকে নিয়ে গ্রামের মামাবাড়ি বেড়াতে যেতে হবে, সবসময় আমার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমি এই কয়দিন যা বলবো তোকে তাই শুনতে হবে। সবাই যেন ভাবে তুই আমাকে মেনে নিয়েছিস আর আমাকে খুব ভালোবাসিস। তারপর গ্রাম থেকে ফিরে এসে আমি তোকে ডিভোর্স দিব। ব্যাস, শুধু এইটুকু? ঠিক আছে, আমি রাজি। রিমি আর কিছু না বলে চলে গেল। আমি খুশিতে নাচতে লাগলাম। মাত্র কয়েকদিন পরে রিমির সাথে আমার ডিভোর্স হবে। তারপর আমি আফিফাকে বিয়ে করব, আমাদের বাসর হবে, ছোট্ট একটা সংসার হবে। উফ, আমার এসব ভাবতে মনে একটা খুশির বন্যা বয়ে গেল। পরের দিন সকালে আমি আর রিমি মামার বাড়িতে উদ্দেশ্যে রওনা দিলাম। মামার বাড়িতে যাওয়াতে বাড়ির সবাই খুশি হয়েছে, বিশেষ করে ছোটো মা আর ছোট আব্বু। তারা হয়তো ভেবেছে রিমি আর আমার মাঝে সব ঝামেলা মিটে গেছে। তাছাড়া আমি বাড়ির সবার সামনে রিমির সাথে খুব ভালো ব্যবহার করেছি। এসে কথা বলেছি। বাস স্টেশনে এসে টিকিট কাটলাম। মামার বাড়ি বাসে চেপে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। ইচ্ছা আছে সেখানে 10 থেকে 12 দিন থাকবো। আমরা টিকিট কেটে বাস উঠলাম। বাস রওনা দিল। রিমি জানলার পাশের সিটে বসেছে আর আমি তার পাশে। রিমি আমাকে বলল, শাহিন, তোর কাঁধে মাথা রেখে একটু ঘুমাতে দিবি? খুব খুব পাচ্ছে। ঠিক আছে ঘুমা। রিমি আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। রিমিকে মানা করলাম না, কারণ সত্য অনুযায়ী ওর কথা মানতে হবে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল সে। আমি রিমির ঘুমান্ত চেয়ারের দিকে তাকিয়ে রইলাম। জানলা দিয়ে বাতাসে রিমির চুলগুলো উঠছে, মাঝে মাঝে চুল দিয়ে ঢেকে যাচ্ছে রিমির মুখ। আমি আলতো করে রিমির চুলগুলো কানের কাছে গুজে দিলাম। মামার বাড়িতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেল। পুরো রাস্তায় রিমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। আমাদের দেখে মামা মামি অনেক খুশি হলো। মামার একটা বড় মেয়ে আছে, এবার কলেজে পড়ে, আর ছোটটা ক্লাস 1-এ পড়ে। আমাদের দেখে মামার ছোট মেয়ে ইসরাত এসে আমাদেরকে জড়িয়ে ধরলো। কেমন আছো ভাইয়া? ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। লেখাপড়া কেমন চলছে? ভালো। তারপর সে রিমির কাছে গেল। রিমি ইসরাতকে কোলে তুলে নিল। রিমির গালে আলতো করে চুমু দিয়ে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে ভাবি। তাই নাকি? ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। কি সুন্দর একটা কিউট বউ পেয়েছো। ইসরাতের কথা শুনে আমরা সবাই হাসলাম।
শুধু মামার বড় মেয়ে বাদে। মামার বড় মেয়ের নাম হচ্ছে নিশিদা। সে আমার সাথে কথা বলে না, অবশ্যই সেটারও কারণ আছে। অনেক আগে আমি মামার বাসায় বেড়াতে এসেছিলাম, তখন ঈশিতা আমাকে হুট করে প্রপোজ করে। আমি প্রচণ্ড রেগে যাই আর রাগে একটা ঠাপ্পড় মারি। তারপর কড়ায় গলায় বলি, নাক টিপলে দুধ বেরোবে আর তুই আমাকে প্রপোজ করিস? লজ্জা নেই তোর, বিয়াদব মেয়ে। সেদিনের পর থেকে ঈশিতা আর আমার সাথে কথা বলে না। যাই হোক, সবার সাথে কথা শেষ করে মামি আমাদের রুমে নিয়ে গেল। সারাদিন জার্নিংয়ের ফলে খুব ক্লান্ত লাগছে। কিছুক্ষণ রেস্ট নিলাম। রাতে একসাথে খাওয়া দাওয়া শেষ করে আফিফাকে ফোন দিলাম। আফিফার ফোন ওয়েটিং। কয়েকবার কল দেওয়ার পরে আফিফা রিসিভ করলো। কার সাথে কথা বলছিলে? আমার বন্ধুর সাথে। নাম কি তোমার বন্ধুর? তুমি শুনে কি করবে? বাদ দাও ওসব। আজ সারাদিন দেখা করতে আসোনি কেন? ছোট মামার বাড়িতে এসেছি। হুট করে ছোট মামার বাড়ি গিয়েছো কেন? এমনি বেড়াতে এসেছি। ও, একাই গিয়েছো? না, রিমিও সাথে এসেছে। বাহ, ভালোই তো, বউকে নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে। আর সেরকম কিছু না, আমি আসলে থাক, কিছু বলতে হবে না। তুমি যখন রিমিকে মেনে নিয়েছো তাহলে আমার কাছে কি? যাও বউয়ের সাথে রোম্যান্স করো। আরে কি যা তা বলছো? আগে আমার কথা তো শুনবে। তারপর ডিভোর্স দেওয়ার কথাটা আফিফাকে বললাম। সব শুনে আফিফা আরও রেগে গেল। কড়া গলায় বলল, আমি ওসব কিছু বুঝি না। তুমি আমাকে আর ফোন দেবে না, ব্যাস। বউকে নিয়ে সুখে থাকো। আফিফা এসব বলে রাগে ফুঁসতে লাগলো। আমি তাকে মিষ্টি মিষ্টি কথা বলে শান্ত করার চেষ্টা করছি। এমন সময় রিমি ঘরে ঢুকলো। আমাকে কথা বলতে দেখে সে জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিস? আফিফার সাথে। বিরক্ত করিস না প্লিজ। রিমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আমি আফিফার সাথে কথা বলছি বলে রিমি এতটাই রেগে গেল যে আমার হাত থেকে ছু মেরে মোবাইলটা নিয়ে নিল। 7-5 না ভেবে ফোনটা ফ্লোরে আছাড় মারল। আমি রাগে কটমট করে রিমির দিকে তাকালাম। রিমি আমার রাগকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শার্টের কলার ধরে দাঁড়া করালো। চেহারা জোরে আমাকে মারবে মারবে ভাব। ফোনের অবস্থা একদম 12টা বাজিয়ে দিয়েছে। ডিসপ্লে ভেঙে চুরমার হয়ে গেছে। ফোনটা হাতে নিয়ে চিৎকার করে বললাম, ফোনটা ভাঙলি কেন? অফিসারের সাথে কথা বলবি কেন? তাতে তোর কি? আমি কি তোর ফোন দিয়ে কথা বলেছি নাকি? এই গরম একটু কম দেখ। হ্যাঁ, তোকে কি শর্ত দিয়েছিলাম মনে নেই? তোকে সবসময় আমার কথা মতো চলতে হবে, না হলে ডিভোর্স পাবি না। রিমির কথা শুনে চুপ হয়ে গেলাম। মনে মনে বললাম, ডিভোর্সটা শুধু হতে দে, তারপর তোকে মজা দেখাবো। আমি রাগ সংযত করে বসে রইলাম। রিমি মুচকি এসে আমার গাল টেনে বলল, আমার বাবুটা লাগ করেছে ইচ। লাগ করেনের জন্য বেঁচে লাগ, চলিলের জন্য ভালো না। বলে রিমি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর আমার বুকের উপরে এসে শুয়ে পড়লো। আমি বিরক্ত হলাম খুব। কিছু বলার আগে রিমি আমার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দিল। তারপর রিমি আমার নমস বুকে কিস করছে আর সুরসুরি দিচ্ছে। আমার সারা শরীর জিরজির করে হচ্ছে। আমি এবার রিমিকে বাধা দিয়ে বললাম, রিমি কি করছিস এসব? চুপ কর, কথা বলবি না। এসব কিন্তু করার কথা ছিল না। আমার ইচ্ছে, বেশি কথা বললে না খবর আছে। তারপর রিমি আমার আরও কাছাকাছি এলো, গালে গভীর কিস করলো। আস্তে আস্তে আমার ঠোঁটের কাছে এসে থামলো। রিমির ঠোঁট দুটো কাঁপছে। আমি শুধু নীরব দর্শকদের মতো চেয়ে আছি। রিমি আমার ঠোঁটে আলতো করে একটা কিস করলো। আমি বাকশূন্য হয়ে গেলাম। রিমির ছোঁয়ায় জাদু আছে মনে হয়, না করতে পারি না বা বাকশক্তি হারিয়ে ফেলি। রিমি আরেকটা কিস করতে যাবে, হঠাৎ দরজায় কি যেন নক করলো। রিমি তাড়াহুড়া করে আমাকে ছেড়ে দিল। তারপর বিড়বিড় করে বলতে লাগলো, কোথাও বেশি শান্তি নেই, বড় সাথে একটু রোম্যান্স করতে পারি না। ধ্যাত্তেরি। রিমির কথা শুনে সামান্য হাসলাম। বড্ড আফসোস হচ্ছে বেচারির জন্য, তবে মনে মনে ভালোই খুশি হলাম। রিমির হাত থেকে রেহাই পেলাম, না হলে ও যে কী যে করতো বলা যায় না। যাই হোক, আমি বিছানা থেকে উঠে দরজা খুললাম। বাইরে মামি ইসরাতকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মামি মুখ টিপে সামান্য হাসলেন। প্রতি উত্তরে আমিও হাসলাম। বললাম, কি হয়েছে মামি, কোনো সমস্যা? দেখো না বাবা, ইশরাত তোমাদের সাথে ঘুমানোর জন্য বায়না ধরেছে, কিছুতেই কথা শুনছে না। তোমাদের যদি কোনো অসুবিধা না হয় তাহলে আজকের রাতটা ওকে একটু তোমাদের কাছে রেখো। সমস্যা নেই মামি, বলে আমি ইসরাতকে নিয়ে রুমে এলাম। ইসরাত আমার কোলে বসে গলা জড়িয়ে ধরেছে। হঠাৎ সে বলে উঠল, ভাইয়া, তোমার গালে লিপস্টিকের দাগ। আমি ইসরাতের কথা শুনে চমকে উঠলাম। সাথে সাথে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখলাম।
ইসরাত সত্যি বলছে, আমার 2 গালে আর ঠোঁটে লিপস্টিক লেগে আছে। তাই তো বলি, মামি আমাকে অকারণে দেখে হাসলেন কেন? এখন লজ্জা না লাগলেও এখন বেশ লজ্জা লাগছে। এভাবে মামির সামনে যাওয়া ঠিক হয়নি। সব হয়েছে রিমির জন্য। পিটনটার জন্য আমাকে বারবার লজ্জায় পড়তে হয়। আমি ইসরাতকে আমার আর রিমির মাঝখানে শুয়ে দিলাম। ইসরাত শুয়ে থেকে আমাকে উদ্ভট সব প্রশ্ন করছে আর আমি সে প্রশ্নের উত্তর দিচ্ছি। রিমি কোনো কথা বলছে না, সে অন্য মানুষকে কি যেন ভাবছে। এক হিসাবে ইসরাত আসাতে ভালো হয়েছে। রিমি ইসরাতের সামনে আমার সাথে আর কোনো দুষ্টামি করতে পারবে না। আমার সাথে কথা বলায় এক পর্যায়ে ইসরাত রিমির দিকে তাকালো, দেখলো রিমি চুপ করে আছে। ইসরাত এবার রিমি গা ঘেঁষে রিমিকে জড়িয়ে ধরলো, মিষ্টি গলায় বলল, ভাবি, তুমি চুপ করে আছো কেন? তোমার কি মন খারাপ? হুম, কেন? তোমার ভাইয়া আমাকে আদর করে না তাই। কেন আদর করে না? জানি না, তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো। ইসরাত এবার আমার দিকে তাকালো, চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলল, ভাইয়া, তুমি ভাবিকে আদর করো না কেন? তোমার ভাবি পছা, দেখতে একদম পেতনির মতো। কে বলেছে পচা? তুমি মনে হয় চোখে দেখো না। ভাবি তো দেখতে অনেক সুন্দর, একদম পরীর মতো। আমার মিষ্টি ভাবি, উম্মা। রিমি ইসরাতের গালে চুমু দিল। ইসরাত রিমির কানে কানে কি জানা বলল। তারপর ইসরাত আর রিমি দুজনে কিলকিল করে হেসে উঠল। একটু আগে ইসরাত আমার দলে ছিল, এখন সে রিমির দলে ফিরে গেছে। রিমি ইসরাতকে যা শিখিয়ে দিচ্ছে সে তাই বলছে। আমাকে উদ্ভাট কথা বলে খেপাচ্ছে। আমি ওদের দুজনের সাথে পেরে উঠছি না। আমি একটা কথা বললে ওরা 10টা কথা বলে। এভাবে ঝগড়া করতে করতে আমরা ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল ভোরে রিমি আমাকে ডাক দিল। আধা ঘন্টা আগে ফজরের আজান দিয়েছে। আমি ঘুম চোখে রিমির দিকে তাকালাম। রিমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি বিরক্ত হয়ে বললাম, কি হয়েছে? তাড়াতাড়ি উঠ, কেন? প্রকৃতি উপভোগ করতে যাব। কি বললি? আরে গাধা, ঘুরতে যাবো, তাড়াতাড়ি উঠ তো। মাথা খারাপ নাকি? এত সকালে কেউ ঘুরতে যায়? কেউ না গেলেও আমি যাই, চল তাড়াতাড়ি। বলে রিমি আমাকে বিছানার থেকে জোর করে উঠালো, টানতে টানতে বাইরে নিয়ে আসলো। ইসরাত তখন ঘুমাচ্ছে। আশেপাশে বাইরে থেকে মুরুকের আওয়াজ আসছে। আমি গায়ে শাল জড়িয়ে রিমির সাথে হাঁটতে লাগলাম। বাইরে কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না, পাশাপাশি ঠান্ডাও পড়েছে অনেক। শহর অঞ্চলের ঠান্ডা না থাকলেও গ্রামের দেশে অনেক ঠান্ডা। ঠান্ডায় রীতিমতো আমার হাত পা কাঁপছে। কিন্তু রিমি দিব্যি আছে। মেয়েটার জান আসলেই শক্ত। তবে একটা কথা সত্যি, গ্রাম অঞ্চলের সকলের দৃশ্যটা অনেক সুন্দর। এক কথায় মনে মুগ্ধকর। প্রথম খারাপ লাগলেও এখন বেশ ভালোই লাগছে। রিমিকে মনে মনে একটা ধন্যবাদ দিলাম। রিমি আমাকে প্রথম পুকুর ঘাটে নিয়ে গেল। মামার বাড়িতে একটু দূরে একটা বড় পুকুর আছে। আমরা পুকুরের পাড়ে বসলাম। রিমি পুকুরের পানিতে পা দুলাচ্ছে, এদিক সেদিকে পানি ছিটাচ্ছে আর খিলখিল করে হাসছে। আমি রিমির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ রিমি আমার শরীরে পানি ছিটিয়ে দিল। ঠান্ডা পানির ছোঁয়া পেতে আমার শরীর কেঁপে উঠল। আরে পানি দিচ্ছিস কেন? ঠান্ডা লাগছে তো। লাগো, আমার খুব মজা লাগছে। দাঁড়া, তোর মজা বের করছি। তারপর আমিও রিমিকে পানি ছিটিয়ে দিলাম। রিমিও কম যায় না, সেও আমার গায়ে পানি ছিটিয়ে দিচ্ছে। এইভাবে কিছুক্ষণ দুজনে দুজনের গায়ে পানি ছিটাছিটি করলাম। রিমি পানি ছিটিয়ে আমার শরীরের অনেকটা অংশ ভিজিয়ে দিয়েছে। আমি ঠান্ডায় রীতিমতো কাঁপছি। রিমি আমার অবস্থা দেখে শাড়ির আঁচল দিয়ে মাথা আর মুখ মুছে দিল। তারপর রিমি আমাকে জুতা খুলে নিয়ে হাতে নিতে বলল। আমি অবাক হয়ে বললাম, জুতা খুলবো কেন? আমরা এখন খালি পায়ে হাঁটবো। সকালবেলা খালি পায়ে হাঁটার মজাই আলাদা। মাথা খারাপ নাকি? খালি পায়ে হাঁটলে ঠান্ডা লেগে যাবে। কিছু হবে না, আমি আছি তো। রিমির কথা মতন হাতে জুতা নিলাম। তারপরে খালি পায়ে ঘাসের শিশির উপরে হাঁটতে লাগলাম। রিমি আমার বাহু জড়িয়ে আছে। চারিদিকে ঠান্ডা বাতাস বইছে। ঠান্ডা বাতাসে আমাদের শরীর একটু পর পর কেঁপে উঠছে। রিমি তখন শক্ত করে আমার বাহু আঁকড়ে ধরছে। শাহিন, জানিস, আমার ইচ্ছে আছে সারা জীবন তোর হাত ধরে পাশাপাশি এইভাবে হাঁটবো। এর বেশি তোর কাছে আমার কিচ্ছু চাওয়া নেই। হাঁটতে হাঁটতে রিমি বলে উঠল। আমি ব্লু কোর্সকে বললাম, আমাদের ডিভোর্সের পর তুই যখন আরেকটা বিয়ে করবি তখন তুই এই কথাগুলো তোর নতুন স্বামীকে বলিস, সে শুনে খুশি হবে। রিমি হাত দিয়ে আমার পেটে গুঁতো মারল। আমি আউ করে একটু চিৎকার দিলাম। রিমি বিড়বিড় করে কি যেন একটা বলল।
আমি শুনতে পেলাম না, হয়তো গালি দিয়েছে। যাই হোক, কিছুক্ষণ হাঁটার পর আমরা ধানের জমিতে এসে পৌঁছালাম। চারিদিকে শুধু ধান আর ধান, সব ধান পেকে সোনার মতো করছে। পরিবেশটা এত সুন্দর লাগছে যে যা বলে বোঝানো যাবে না। রিমি খুশিতে গদগদ হয়ে বলল, শাহিন, জানিস সকালবেলা গ্রামের এই পরিবেশটা না আমার খুব ভালো লাগে। সকালের স্নিগ্ধ বাতাস, পাখির কিচিরমিচির ডাক, শিশির ভেজা ঘাস, এক কথায় মনোমুগ্ধকর। এতই যখন ভালো লাগে তাহলে সিঙ্গাপুরে যাওয়ার বায়না করেছিলি কেন? তোর জন্য। সিঙ্গাপুর নাকি তোর খুব প্রিয়, তাই ভাবলাম তোকে নিয়ে সিঙ্গাপুর ঘুরতে যাব, কিন্তু তুই তো গেলি না। তোর সাথে কেন যাব? আফিফাকে বিয়ে করে তার সাথে হানিমুনে যাব। খালি ডিভোর্সটা হতে দে। আমার কথা শুনে রিমির হাসি মুখটা আধারে ডেকে গেল। হয়তো আমার কথা শুনে রিমি কষ্ট পেয়েছে, কিন্তু তার কষ্টটা আমাকে বুঝতে দিল না। হাসতে হাসতে ধানের জমির আল দিয়ে হাঁটতে লাগলো। আমিও তার পিছে পিছে হাঁটতে লাগলাম। হঠাৎ রিমি আল থেকে পা পিছলে একটা খালের মধ্যে পড়ে গেল। খালে বেশি পানি নেই, কিন্তু কাদা দিয়ে ভর্তি। রিমি খালে পড়ে গিয়ে ছোট বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে দিল। আমার হাসি পেল তখন। আমার রিমির এমন কাণ্ড দেখে হাসতে লাগলাম। ছোটবেলার কথা মনে পড়ে গেল। এদিকে আমার হাসি দেখে রিমি তেলে বেগুনে জ্বলে উঠলো। কার করে বলল, কুত্তা, আমি পড়ে গেছি আর তুই হাসছিস, তাড়াতাড়ি উঠা আমাকে। এখন কেমন লাগে? ঘোরার শখ মিটেছে? আমার কথা শুনে রিমি রাগী রূপ নিয়ে তাকালো। আমি আর কিছু বললাম না। কোনো মতে হাসি থামিয়ে আমি কাদার থেকে রিমিকে ওঠানোর জন্য হাত বাড়ালাম। অমনি রিমি আমার হাত ধরে হেসকা টান মারলো। আমি তাল সামলাতে না পেরে কাদার উপরে রিমির উপরে পড়ে গেলাম। রিমি আমাকে কাদার মধ্যে শক্ত করে জড়িয়ে ধরলো। আমার আর রিমির শরীর কাদা আর পানিতে মাখামাখি হয়ে গেল। আমি রিমিকে কি বলবো বুঝতে পারছি না। পেতনিটা সবসময় দুষ্টুমি করা। আমি রাগে গজগজ করে বললাম, এমনটা কেন করলি? এখন কেমন লাগে? আমাকে নিয়ে মজা করার শখ মিটেছে? বলে রিমি বিজয়ের হাসি দিল। প্রতিশোধ নিতে পেরে বড্ড খুশি সে। আমিও কম না। রিমিকে কাদার মধ্যে চেপে ধরলাম। রিমি নিজেকে সারিয়ে আমার উপরে চড়ে বসলো। এভাবে আমি আর রিমি কিছুক্ষণ একে উপরের উপর দস্তাদস্তি করলাম। কাদা পানিতে গড়াগড়ি করলাম। একে অন্যকে কাদা ছড়াছড়ি করলাম। কাদা দিয়ে একেবারে আমাদের শরীর ভূতের মতো হয়ে গেছে। কাউকে চেনা যাচ্ছে না। আমরা মারামারি থামিয়ে দুজনে হাঁপাচ্ছি। একে উপরে চোখ পড়তে খিলখিল করে হেসে উঠলাম। রিমি আরো বেশি। সে হাসতে হাসতে কাদের মধ্যে লুটিয়ে পড়ছে। সত্যি বলতে এই মুহূর্তে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি আর রিমি কাদা দেখলে এভাবে ঠিক গড়াগড়ি করতাম। সেই পুরনো দিনগুলো আবার চোখের সামনে ভেসে উঠলো। আমি হাসি থামিয়ে রিমিকে রাগানোর জন্য বললাম, তোকে এখন সত্যি সত্যি পেতনি লাগছে। পেতনি না, শাকচুন্নি লাগছে। আর তোকে যে বান্দরের মতো লাগছে না, সেটা কে বলবে? একদম সত্যিকারের বান্দর, শুধু লেজটাই নেই। কি বললি? আমি বান্দর? লেজ কাটা বান্দর। দাঁড়া, দেখাচ্ছি মজা। আর কিছুক্ষণ চলো মারামারি শেষে আমরা বাড়ির পথে হাঁটা দিলাম। সূর্য উঠবে ভাব। পূর্ব দিকে লাল হাওয়া ছড়িয়ে পড়েছে। আমি আর রিমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি এসে পৌঁছালাম। এতক্ষণে সূর্য মামা তার নিজের আলো চারিদিকে ছড়িয়ে দিয়েছে। বাড়িতে আসার পর প্রথমে মামা মামি আমাদের চিনতে পারেনি। চেনার পর সে কি হাসি। হাসতে হাসতে জ্ঞান হারাবার মতো অবস্থা। আসার পথে আমাদের যারা যারা দেখেছে সবাই হেসেছে। অবশ্যই হাসারই কথা। এমনভাবে কাউকে দেখলে আমি নিজেও হাসতাম। যাই হোক, এভাবে জোকার মতো না থেকে তাড়াতাড়ি ফ্রেশ হলাম। 3 দিন পর মামার বাড়িতে আসার আজ আমাদের 3 দিন হলো। এই 3 দিনে আমি রিমির সাথে অনেক ভালো ব্যবহার করেছি। রিমি যা বলে আমি তাই করি। বিশেষ করে সবার সামনে এমন ভাব দেখায় যেন রিমিকে ছাড়া আমি এক মুহূর্তে থাকতে পারি না। রিমির জন্য আমি পাগল। আমার এমন কাণ্ড কারখানা দেখে সকালবেলায় মামি বলেই ফেললো, মাহি তুমি এত বউ পাগল কেন? আমি মামির কথা জবাব দিইনি। আমার উদ্দেশ্য একটাই, রিমির থেকে ডিভোর্স নেওয়া। তার জন্য আমি যাই করতে হবে আমি তাই করব। এদিকে আমি ভালো ব্যবহার করছি বলে রিমি আরও আশকারা পেয়ে গেছে। সবসময় আমার কাছাকাছি আসার চেষ্টা করে। সবার সামনে রিমিকে কিছু না বললেও একা পেলে রিমিকে অনেক খারাপ খারাপ কথা বলি, গালি পর্যন্ত দিই। কিন্তু রিমি সেসব শোনার থেকে না শোনার বান করে। বেয়ায়া মেয়ে একটা। আমি গ্রামে এসেছি বলে গতকাল দূর সম্পর্কে একটা ভাবি এসেছিল। রিমি আর আমার ভালোবাসা দেখে ভাবির মন খারাপ। এই রিমিকে আড়ালে নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল,
রিমি, তুমি শাইনকে জাদু করেছো নাকি? সে তো তোমাকে ছাড়া কিছুই বোঝে না, সবসময় তোমার পিছে আটার মতো লেগে থাকে। অথচ তোমার ভাই তোমাকে একটুও ভালোবাসে না, সারাক্ষণ শুধু কাজ কাজ করে ব্যস্ত থাকে। ভাবি, আমি শাইনকে কোনো জাদুটনা করিনি। আপনাকে একটা কথা বলি, শুনুন। ছেলেদের মন হলো মোমের মতো, বাইরে থেকে দেখা যায় শক্ত, কিন্তু আসলে সেটা তুলোর মতো নরম। সামান্য তাপ দিলেই মোম যেন গলে যায়, তেমনই বরকে একটু ভালোবাসা দিলে তাদের কঠিন মনটাও মোমের মতো গলে যায়। তখন সারাক্ষণ আপনার পিছে পিছিয়ে ঘুরঘুর করবে। তারপর রিমি ভাবেকে কিছু দুষ্ট বুদ্ধি দিল, যা মুখে বলার মতো না। সত্যি বলতে সেসব শুনে আমার কান দিয়ে গরম ধোঁয়া বেরোতে লাগলো। এই মেয়ে এত শয়তান কেন? মাথায় শুধু ক্রিমিনাল বুদ্ধি। কুকুরের লেন্স যেরকম কোনোদিন সোজা হবে না, তেমন রিমিও কোনোদিন ভালো হবে না। যাই হোক, আজ সকাল থেকে মাথাটা ভারী হয়ে আছে, জ্বর জ্বর ভাব, সর্দিও লেগেছে খুব। দিন সকালে পানিতে ভিজে আজ এমন অবস্থা। তার উপর সকাল থেকে তুমুল বেগে বৃষ্টি হচ্ছে। বিকালে বৃষ্টি বড় বেনামাল, আমাদেরকে অবাক করে দিয়ে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বোঝাই যাচ্ছে এবার হাড় কাঁপানো ঠান্ডা হবে। সারাদিন জ্বরের কারণে কিছু খেতে পায়নি। রিমি অনেকবার খাওয়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। সারাদিন শুয়ে শুয়ে কাটিয়েছি। সন্ধ্যাবেলায় রিমি খাবার আর ওষুধ নিয়ে ঘরে এলো। কারেন্ট নেই, মোমবাতিটা নিবু নিবু করে জ্বলছে। জানলা দিয়ে বাতাস আসছে। রিমি সব জানলাগুলো বন্ধ করে দিল। বৃষ্টি এখনো থামেনি, একটু পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। রিমি এক লোকমা খাবার হাঁ করতে বলে আমার মুখের সামনে ধরলো। আমি নাক মুখ কুঁচকে বললাম, খেতে ইচ্ছে করছে না। এমন করলে তো আরো অসুস্থ হয়ে পড়বি, সারাদিন ধরে না খেয়ে আছিস। খেতে ইচ্ছে না করলে খাবো কি করে? জোর করে খেতে হবে, না খেলে ওষুধ খাবি কি করে? উহুম, খাবো না। না খেয়ে আমি এমনি ঠিক হয়ে যাব। চুপচাপ খাবি নাকি অন্য ব্যবস্থা করব? আমাকে রাগাবি না বলে দিলাম। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোর কষ্ট সহ্য করতে পারবো না। রিমির ভয়ে আমি কয়েক নোকমা খাবার খেলাম। তারপর রিমি আমাকে ওষুধ খাইয়ে দিয়ে শুয়ে দিল। আমি লেপের তলে গুটিমিটি দিয়ে শুয়ে পড়লাম। রাত্রে আরও জ্বর বেশি তীব্রভাবে হতে লাগলো। কাঁপুনি দিয়ে জ্বর এলো। লেপের তলে আমি থরথর করে কাঁপতে লাগলাম। আমার এমন অবস্থা দেখে রিমি চিন্তায় পড়ে যায়। রিমির চিন্তায় কপালে বাজ পড়ে গেল। সামানে আল্লাহ আল্লাহ করছে আর দোয়া পরে বুকে ফু দিচ্ছে। এর মধ্যে তেল গরম করে নিয়ে এসেছে। তেল গরম করে এনে আমার হাত পা গায়ে মালিশ করতে শুরু করেছে। একটু পর আমার কাঁপুনি কমে, কিন্তু জ্বর এখনো আছেই। রিমি এবার ল্যাপের তলের নিচে ঢুকে শক্তভাবে আমাকে জড়িয়ে ধরে, কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ঠান্ডা করছে? হুম। আমাকে জড়িয়ে ধর, তাহলে আর ঠান্ডা করবে না। আমি রিমির কথা শুনে রিমির বুকের মধ্যে মুখ লুকাই। খুব শান্তি লাগে আমার। রিমি আমার কপালের মধ্যে আলতো করে চুমু দেয়, তারপর মাথায় হাত বুলিয়ে গুনগুন করে গান গেতে থাকে। একটু পর মনে হলো জ্বর কিছুটা কমেছে। আমি রিমির দিকে মাথা তুলে তাকালাম। সত্যি বলছি, রিমিকে এত সুন্দর লাগছে যে যা ভাষায় প্রকাশ করা যাবে না। মনে হচ্ছে আমার দেখা সবচেয়ে সুন্দর নারী হচ্ছে রিমি। জানি না হঠাৎ আমার কি হলো, আমি নিজেকে আয়ত্তে রাখতে পারছি না। রিমির ঠোঁটে আচমকা কিস করে বসি। রিমি বিস্তৃত চোখে আমার দিকে তাকায়, লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। অনেকদিন পর রিমিকে লজ্জা পেতে দেখলাম। আমি রিমির ঠোঁটে আরেকবার আলতো করে কিস করি। রিমি আরও লজ্জা পায়, লজ্জায় আমার দিকে তাকাতে পর্যন্ত পারে না। আমি রিমির মুখটিতে হাত দিয়ে মুখটাকে উঁচু করে ধরি। রিমি চোখ বন্ধ করে আছে, নিঃশ্বাসের গতি বেড়ে গেছে তার। জোরে জোরে শ্বাস নিচ্ছে আর তার বুক নিঃশ্বাসের সাথে সাথে ওঠানামা করছে। আমারও একই অবস্থা। আমি আর দেরি না করে রিমির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিই। আমার সারা শরীর কেঁপে ওঠে। আমার ছোঁয়াতে রিমিও এবার সাড়া দেয়। আমার চুল চেপে ধরে রিমি আমার ঠোঁট দুটাকে চুষতে থাকে। মাঝে মাঝে কুটকুট করে ঠোঁটে নিবুভাবে কামড় দেয়। আমিও কম যাই না, রিমির ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিই। রিমি ব্যথা পেয়ে হালকা চিৎকার দেয়। এইভাবে কিছুক্ষণ চলার পর আমি রিমির ঠোঁট ছেড়ে একটু নিচে নামি। রিমির গলায় গভীর কিস করি, তারপর রিমির কানেতে কিস করি। রিমির শরীর থরথর করে কাঁপতে থাকে। আমি রিমির কানের লতি সুস্থে থাকি।
আস্তে আস্তে কামড় দিই। রিমির শরীরে যেন আগুন লেগে গেল। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। লম্বা নখ দিয়ে আমার পিঠ খামছে ধরে। সারা পিঠে আঁচল কাটতে থাকে। তারপর রিমি আমার উপরে উঠে পড়ে। আমাকে নিচে ফেলে আমার সারা মুখে কিস করতে লাগে সে। আমিও রিমির সাথে তাল মিলাতে থাকি। রিমিকে আমার সাথে চেপে ধরে তার নাকে, মুখে, গালে, ঠোঁটে, কপালে, থুতনিতে, গলায় কিস করি। তারপর রিমির বুকের উপর থেকে শাড়ি সরিয়ে ফেলি। রিমি কোনো বাধা দেয় না। আমি রিমির চোখের দিকে তাকাই। রিমির চোখে পানি, 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল চোখ থেকে। আমি রিমির কাজল কালো চোখে চুমু দিয়ে বলি, চোখে পানি কেন? এটা সুখের পানি। এই দিনটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম। আল্লাহর কাছে অনেক প্রার্থনা করেছি এই দিনটার জন্য। বলে রিমি আমার কপালে গভীর চুমু দেয়। তারপর আমাকে শক্তভাবে জড়িয়ে ধরে নিজেকে পুরোপুরি আমার কাছে সঁপে দেয়। আমি রিমির সারা শরীরে চুমু দিয়ে ভরিয়ে দিতে থাকি। রিমির সুডল বুকে আমার মুখ ডুবিয়ে দিই। রিমি আমাকে তার বুকের মাঝে জড়িয়ে ধরে। আমি রিমির দুপ দুপ শুনতে পাই। তারপর আমি রিমির শরীর থেকে কাপড়গুলো খুলতে থাকি। রিমি ফিস ফিস করে বলে, মোমবাতি নিভিয়ে দে, আমার খুব লজ্জা লাগছে। না থাক, আমি তোকে দেখবো। ইস, আমি লজ্জায় মরেই যাবো তাহলে। বলে রিমি পাশে থাকা মোমবাতিটা ফুদিয়ে নিভিয়ে দেয়। পুরো ঘর অন্ধকারে ছুঁয়ে যায়। নীরবতা বসত করে আমাদের মধ্যে। শুধু আমার আর রিমি ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রিমির গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানে রিমির শরীরটাকে নমনীয় হয়ে উঠছে। আমি আর নিজেকে আটকাতে পারি না। রিমির শরীরের প্রতিটা বাজে বাজে নিজেকে আমি আটকিয়ে ফেলি। রিমির সাগর চেয়ে বিশাল ভালোবাসায় ডুব দিই। হারিয়ে যায় রিমির মাঝে। এদিকে রিমি শাহিনকে বাধা দেয় না। এতদিন ধরে এটাই চাইছিল সে। শাহিন যেন তার ভালোবাসার সাগরে ডুব দেয়, তাকে নিজের করে নেয়। আজ রিমির সে আশা পূর্ণ হয়েছে। শাহিনকে সে নিজের করে পেয়েছে। নিজেকে আজ সবচেয়ে সুখী মনে হচ্ছে রিমির। অতঃপর ঘরের মধ্যে দুটি দেহ পবিত্র ভালোবাসায় মেতে ওঠে। একে অন্যের কাছে নিজেকে সঁপে দেয়। মিলন হয় পবিত্র ভালোবাসার, যার সাক্ষী এই নিস্তর রাত, এই বৃষ্টি। আমার পরের দিন সকালবেলা একটু দেরি করে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখি রিমি পাশে নেই। এখন নিজেকে একটু হালকা লাগছে। শরীরে তেমন জ্বর নেই, শুধু মাথাটা একটু জিম ধরে আছে। আমি বিছানা থেকে নামতে যাব, তখন খেয়াল করলাম আমার শরীরে কোনো কাপড় নেই। উলঙ্গ হয়ে শুয়েছিলাম আমি একটু অবাক হলাম। কি ব্যাপার, আমার কাপড়গুলো কই? আমি আশেপাশে তাকাতে দেখি আমার শার্ট, প্যান্ট, গেঞ্জি ফ্লোরে পড়ে আছে। এসব রিমির কাজ, শতান নিয়ে একটা। আমি তাড়াতাড়ি কাপড়গুলো পরে নিলাম। এমন সময় রিমি ওয়াশরুম থেকে সদ্য গোসল করে বের হলো। পরনে কালো রঙের একটা সুতির শাড়ি, মুখে খুশির ঝিলিক, ঠোঁটের কোনায় মিষ্টি একটা হাসি ঝুলে আছে। আমাকে দেখে রিমি মিষ্টি করে একগাল হাসি উপহার দিল। আমি কপাল বাজ করে বললাম, এই ঠান্ডার মধ্যে এত সকালে গোসল করেছিস কেন? গোসল না করে উপায় আছে? কাল রাতে আমার সাথে যা করলি। কাল রাতে আমি আবার কি করলাম? আমি গতকাল রাতে রিমির সাথে কি করেছি সেসব কথা মনে পড়তেই আমি মাথায় হাত দিয়ে পোলের মধ্যে বসে পড়ি। মাথা চক্কর দিয়ে ওঠে। এটা আমি কি করলাম? এত বড় ভুল কি করে করলাম আমি? রাগে নিজের গালে নিজে চড় মারতে থাকি। রিমি দৌড়ে আমার কাছে আছে। আমি কিছু না বলে সজোরে রিমির গালে চড় মারি। রিমির মাথাটা পায়ের সাথে লেগে কপাল কেটে যায়। কপাল বেয়ে রক্ত পড়তে থাকে। সেদিকে আমার কোনো বুক কেট নেই। আমি দিক বেদিক হারিয়ে ফেলে ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছি। এখন আমি কি করব সেটা বুঝতে পারছি না। রাগে আমার শরীর কাঁপছে। মাথার চুল টেনে ছিঁড়ে ফেলতে মন চাইছে। এমন মনে হচ্ছে নিজেকে শেষ করে দিতে পারলে ভালো হতো। আমি এত দুর্বল কি করে হলাম? সামান্য নিজের কামনাকে সংযত করতে পারিনি। ছি, নিজেই নিজেকে ধিক্কার জানাই আমি। এদিকে আমার এমন অবস্থা দেখে রিমি অস্থির হয়ে যায়। চেহারায় খুশির ঝিলিক আর নেই। পুরো মুখ অন্ধকারে ছেয়ে গেছে। রিমি কোনোভাবে কপালের রক্ত মুছে গুটি গুটি পায়ে আমার সামনে দাঁড়ায়। আমি রিমির দিকে তাকাই না। রিমি হুট করে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রিমি জড়িয়ে ধরাতে আমার রাগটা যেন আর বেড়ে যায়। রিমির কান্নাও আমাকে গলাতে পারে না। আমি রিমিকে ছাড়িয়ে আবার চড় মারি। আর খেয়ে রিমি কোনো প্রতিবাদ করে না, আমার মুখের দিকে তাকিয়ে থাকে কেবল। আমি রিমিকে টেনে সামনে এনে গাল দুটোকে শক্ত করে বলি, আমাকে আটকালি না কেন? রিমি কোনো উত্তর দেয় না। আমি এবার জোরে ধমক দিয়ে বলি, বোবা হয়ে গেছিস নাকি? কথা বলছিস না কেন? কি বলবো?
গতকাল রাত্রে ওসব করার সময় আমাকে বাধা দিসনি কেন? এমনি। এমনি মানে কি? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না আমি তোর কত বড় ক্ষতি করে ফেলেছি? কিসের ক্ষতি? তুই আমার স্বামী, আমার ওপর তোর অধিকার আছে, তুই চাইলে আমার সাথে যা কিছু করতে পারিস। আমি রিমির কথা শুনে প্রচণ্ড অবাক হই। রিমির এত বড় ক্ষতি করার পরও রিমি কিভাবে এসব বলতে পারে? একটা মেয়ের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে তার সতীত্ব। গতকাল রাত্রে আমি রিমির থেকে সেটা কেড়ে নিয়েছি, তার সতীত্ব হরণ করেছি আমি, অথচ সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আমি আর চুপ থাকতে পারি না, কড়া গলায় বলি, মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোর কিসের স্বামী? বাজে আমাদের কাল ডিভোর্স হবে আর তুই আমাকে স্বামী স্বামী করে বেড়াচ্ছিস? মাথা পুরোটাই গেছে নাকি তোর? আমার এমন কড়া কথা শুনে রিমি কিছু বলে না, অবাক হয়ে তাকিয়ে থাকে আমার প্রাণে। কিছু একটা বলতে গিয়েও থেমে যায় সে। আমি হতাশ গলায় বলি, আপিফা যদি এসব জানতে পারে আমাকে মেরেই ফেলবে, আমাকে বিয়েও করবে না। এখন আমি কি করব বুঝতে পারছি না। সব হয়েছে তোর জন্য। আমার কোনো দোষ নেই, তুই নিজেই আমার কাছে এসেছিলি। মিথ্যা বলবি না, আলবাত তোর দোষ আছে। কাটকাসনি কেন? জানতিস আমি অসুস্থ, জ্বরের ঘরে কি থেকে কি করে ফেলেছি কিছুই মনে নেই। আমার কথা শুনে রিমির চোখে কান্না চলে আসে। কান্না চেপে রাখতে না পেরে হু হু করে কেঁদে যায় সে। আমি রিমির কান্নার কারণ খুঁজে পাই না। রিমি কিছুক্ষণ কাঁদার পর একটু শান্ত হয়। রিমির সামনে হাত জোর করে বলি, প্লিজ আমাকে মাফ করে দে, আমি ইচ্ছে করে তোর সাথে ওসব করতে চাইনি। ওটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল, তুই ওইসব ভুলে যা। মনে কর কাল রাতে আমাদের মধ্যে কিছু হয়নি, তুই দুঃস্বপ্ন দেখেছিস। আর প্লিজ আফিফাকে এসব বলিস না, ও জানলে খুব কষ্ট পাবে। রিমির চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়তে থাকে। এবার সে নিঃশব্দেই কান্না করে। কান্না করতে করতে হেসকে উঠে যায় রিমির। আমি অসহায় গলায় বলি, প্লিজ রিমি কান্না করিস না, আমার ভুল হয়ে গেছে। আমার হুঁশ থাকলে কোনো তোর সাথে ওইসব করতাম না। আসলে কাল রাতে আমার কি হয়েছিল আমি নিজেও জানি না, মাথা খারাপ হয়ে গেছিল আমার। প্লিজ মাফ করে দে। এসব কি বলছিস তুই শাহিন? ভেবেছিলাম তুই ওকে মেনে নিয়েছিস, তাই ভালোবেসে আমার এতটা কাছে এসেছিস, আর আমিও তোকে ডাকে সাড়া দিয়েছি। কথাগুলো বলতে বলতে রিমি শব্দ করে কেঁদে দেয়। কৃপায় আমার সামনে এসে দাঁড়ায়, তার খপ করে আমার শার্টের কলার চেপে ধরে। রিমির চেহারা হুট করে পাল্টে যায়। সে আমার কাছাকাছি এসে শক্ত গলায় বলে, আমি বিশ্বাস করি না, তুই মিথ্যে বলছিস। বল তুই মিথ্যে বলছিস, তুই শুধু আমাকে ভালোবাসিস। কাল রাতে আমাদের মধ্যে যা হয়েছে তোর ইচ্ছে হয়েছে। আমি রিমির কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। এই মেয়েটা পাগল হয়ে গেল নাকি? কী সব আবল তাবল বলছে। আমি এইসব করতে চাইলে তো অনেক আগেই করতে পারতাম। তাছাড়া আমি কিছুদিনের মধ্যে রিমিকে ডিভোর্স দিব, এসব করার তো কোনো প্রশ্নেই আসে না। কিন্তু গতকাল ওইসব ভুল করে ফেলেছি, কিন্তু রিমি সেটা মানতেই চাচ্ছে না। দিকে আমি কিছু বলছি না দেখে রিমি আবার বলে উঠলো, কি হলো, কথা বলছিস না কেন? প্লিজ আমাকে মেনে নে, আমি তোকে খুব ভালোবাসি, আমাকে আর কষ্ট দিস না, আমি আর নিতে পারছি না। কথাগুলো বলে রিমি আচমকা আমাকে জড়িয়ে কাঁদতে লাগে। চোখের পানিতে আমার বুক ভাসায়। আমার প্রচণ্ড রাগ ওঠে। আমি রিমিকে আমার থেকে ছাড়িয়ে দূরে সরিয়ে দিই। রাগে দাঁত কিরমির করে বলি, সমস্যা কি তোর? হ্যাঁ, আর কত জ্বালাবি আমাকে? আমি তো বললাম গতকাল রাত্রে ওসব ভুল করে ফেলেছি। কথা কানে যায় না নাকি তোর পায়ে ধরে ক্ষমা চাইতে হবে? তুই বললে আমি সেটাও করব, তবু ভালোবাসি বলে আমাকে বিরক্ত করিস না, আমার সহ্য হয় না। বিশ্বাস কর, আমি তোকে সত্যিই ভালোবাসি। আমার হৃদয়ে শুধু তুই আছিস। তাতে আমার কি? আমি কি তোকে একবারও ভালোবাসি বলেছি? আরে তোকে ভালোবাসি তো দূরে থাক, তোর দিকে তাকালে আমার ঘৃণা করে। তুই আমার সামনে থাকলে আমার দম বন্ধ হয়ে আসে। আমি যে এতদিন তোর সাথে কিভাবে আছি সেটা একমাত্র আমি জানি। তুই আমাকে বিরক্ত করে পাগল বানিয়ে ফেলেছিস। আমার হাসি খুশি লাইফটাকে নরক বানিয়ে ফেলেছিস তুই। এক নাগারে কথাগুলো বলে আমি থামলাম। রাগে সাপের মতো ফুসফুস করছি। রিমি আমার কথাগুলো শুনে কাঁদছে। রিমির কান্না দেখে আমার রাগ আরও বেড়ে যায়। রিমির উপরে জমে থাকা সব রাগ ঢেলে দিতে ইচ্ছে করে। আমি তাই করি। একটু দম নিয়ে আগুন জ্বালানো কণ্ঠে বলি, তুই ভাবলি কি আমি তোর সাথে রাত কাটাবো? নিজেকে ভাবিস কি শরীর দেখালে আমি তোকে কাছে টেনে নিব? তোকে ভালোবাসবো, গোড়ার আন্ডা ভালোবাসবো। তোর সাথে রাত কাটানোর সে রাস্তার পতিতার সাথে রাত কাটানো অনেক ভালো। তুই তো পতিতার চেয়েও খারাপ, নষ্ট মেয়ে কোথাকার। কথাগুলো বলে আমি থেমে যাই। শেষের কথাগুলো একদম বলা ঠিক হয়নি আমার। প্রচণ্ড রাগে জ্ঞান লোপ পেয়েছে আমার, তাই মুখে যা এসেছে তাই বলে ফেলেছি। এদিকে আমার এসব কথা শুনে রিমির চোখ বড় বড় করে তাকায়। হঠাৎ করে ওর কান্দ বন্ধ হয়ে যায়। রিমি পাথরের মতো দাঁড়িয়ে চোখ মুখ খিচে বলে, কি বললি? আমি প্রতিটার চেয়েও খারাপ? আমি নষ্ট মেয়ে? আমি রিমির প্রত্যু উত্তরে কিছু বলতে গেলে রিমি আমাকে প্রচণ্ড জোরে একটা ঠাপ্পড় মারে। আমার গাল জমজমে ওঠে, চোখ ঝাপসা হয়ে ওঠে।
কয়েক সেকেন্ডের জন্য কানে কিছু শুনতে পাই না, কান আমাদের শুধু ভোঁ ভোঁ করছে। জীবনে বাবার হাতে অনেক চর খেয়েছি, কিন্তু রিমির মতো এত জোরে চর খাইনি। রিমি শুধু চর মেরে খামতে হলো না, চিৎকার করে বলে উঠলো, কুত্তার বাচ্চা, সাহস হলো কি করে তোকে আমাকে নষ্টামি বলার? কার সাথে নষ্টামি করছি আমি? বল, কার সাথে করেছি? কোনোদিন আমাকে দেখেছিলি কোনো ছেলের সাথে অশ্লীলতা করতে, খারাপ কাজ করতে? আরে আমি তো তোর বন্ধুর সাথেই কথা বলি না, অপরিচিত ছেলেরা তো দূরে থাক, সেখানে কেউ আমাকে নিয়ে সামান্য খারাপ কথাই বলতে পারে না, সেখানে তুই আমার চরিত্র নিয়ে কথা বলছিস? এত সাহস তোকে কে দিয়েছে? এক নিমিষে কথাগুলো বলতে বলতে রিমি আমাকে ধাক্কা মারতে থাকে। দপ করে বিছানায় বসে পড়ে। রিমি আমার সামনে পিলারের মতো শক্ত হয়ে দাঁড়ায়। আমি অবাক হয়ে রিমির দিকে তাকাই। রিমি সাপের মতো হিস হিস করছে। সাপ যেরকম হুনা তোলে শিকারের দিকে তাকিয়ে থাকে, রিমিও ঠিক সেরকম আমার দিকে তাকিয়ে আছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে, শ্বাসের ফলে তার নাক ফুলে যাচ্ছে, সারা মুখ রক্তবরণ ধারণ করেছে। ভয়ঙ্কর এক রাগী চেহারা, মনে হচ্ছে দামার থেকে আগুন বেরিয়ে আসছে। কখনো রিমিকে এভাবে রাখতে দেখিনি। আমার চুপ থাকা দেখে রিমি আরও রেগে যায়। সে আগের চেয়ে আরও কয়েক গুণ চিৎকার দিয়ে বলে, কথা বলছিস না কেন? তোকে ভালোবাসি বলে আমাকে যা ইচ্ছা বলবি নাকি? সেই অধিকার তোকে কে দিয়েছে? আমি নাকি প্রতিটার চেয়েও খারাপ? এই কথা ধারা কি বোঝাতে চাচ্ছিস তুই? আমি প্রতি রাতে হাজারটা ছেলের সাথে বিছানায় ছুঁই? ছি! তোর মন মানসিকতা এতটা নিচু, এত কুরুচিপূর্ণ কথা বলতে তোর মুখে বাঁধলো না? তুই আমাকে ভালোবাসিস না, ঠিক আছে, আমার চরিত্র দাগ লাভই কেন? আমি তোর চোখে কি এতটাই খারাপ? ভেবেছিলাম তুই আমাকে একটু হলেও সম্মান করিস, কিন্তু কিন্তু না, আজ বুঝলাম আমার স্থানটা তোর কাছে কোথায়। এক নাগারে কথাগুলো বলে রিমি কাঁদতে থাকে। আমার ভীষণ মায়া হয়, কষ্ট লাগে খুব। রিমিকে কথাগুলো না বললেও পারতাম। রিমি চোখের পানি মুছে গলা খাঁকড়ে দিয়ে আবার বলতে থাকে, আমি নষ্ট মেয়ে বলে তুই কি? তোর চরিত্র কি খুব ভালো? আরে তুই তো একটা কাপুরুষ। শোন, যে ঘরে বউ রেখে বাইরের মেয়ের সাথে পোষ্টি নষ্টি করে বেড়ায়, তার অন্যের চরিত্র নিয়ে কথা বলার সাজে না। এসব যদি বাড়ির লোকজন জানে না, তাহলে তোর মুখে থু দেবে। তাই আগে নিজের চরিত্র ঠিক কর। আর একটা কথা, তোর জায়গায় যদি অন্য কেউ এই কথা বলতো না, তাহলে আমি এতক্ষণ তাকে খুন করে ফেলতাম। শুধু তোকে ভালোবাসি বলে না, তোর সব বাজে কথা মুখ বুজে সহ্য করলাম। আমার জায়গায় অন্য করে মেয়ে হলে তোর মুখে ঝাঁটার বাড়ি মারতো। আর হ্যাঁ, তুই আমাকে বউ হিসেবে মান বা না মান, সৈয়দ অনুযায়ী আমি তোর বউ, তাই বউকে সম্মান দিতে শেখ। রিমির কথা শুনে আমার মাথা আপনি আপনি নিচু হয়ে যায়। খুব লজ্জা পাই আমি। রিমির প্রতিটা কথা আমার কলিজায় এসে আঘাত করে। আমি কি উত্তর দিব ভেবে পাই না। তবে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলি, এখানে আর থাকবো না। আমি কিছুক্ষণ জিন মেরে বসে থাকার পর কাপড় গোছাতে থাকি। তারপর গোছানো কাপড়গুলো ব্যাগে ঢুকাই। আমার ব্যাগে কাপড় গোছানো দেখে রিমি একটু দাতস্থ হলো। না থামিয়ে অবাক গলায় বলল, ব্যাগে কাপড় ঢোকাচ্ছিস কেন? আমি চলে যাচ্ছি, এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব না। বলে যে না ব্যাগ কাঁধে নিয়ে বের হতে যাব, এমনি রিমি এসে আমাকে জড়িয়ে ধরে। রিমি আবার কাঁদতে থাকে, তার চোখ বেয়ে অযোধ্যারায় পানি পড়তে থাকে। করুণ গলায় বলে, প্লিজ যাস না, আমি সব কিছুটা ক্ষমা চাইছি, সব দোষ আমার। তুই আমাকে যা খুশি বল, আমি কিচ্ছু বলবো না। আমি তোর গায়ে হাত তুলেছি তাই না? ঠিক আছে, তুই আমাকে মার, যত খুশি মার, তবু যাস না। তুই গেলে বাবা মামি সন্দেহ করবে, ভাববে আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে, আর তারা যদি সবটা জেনে যায় তাহলে খুব কষ্ট পাবে। আমি রিমিকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরিয়ে দিলাম। আমি এখনও কাছে রাগী গলায় বললাম, জানলে জানুক, আজ হোক কাল হোক, একদিন না একদিন তো জানবেই। তার চেয়ে আরও ভালো সবাই এমনি জেনে যাক। তাছাড়া আমি লোক দেখানো অভিনয় আর করতে পারবো না। বিরক্ত হয়ে গেছি আমি। এভাবে চলতে থাকলে হয়তো আবার তোর সাথে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। তার চেয়ে বরং আমি চলে যাই, তোর যতদিন ইচ্ছা তুই এখানে থাক। কথাগুলো বলে আমি আর এক সেকেন্ডও দাঁড়ালাম না।